আসসালামু আলাইকুম। আর্লি মর্নিং এ সকলকে স্বাগতম। অনেকেই ঘুমাচ্ছ, অনেকে ঘুম থেকে উঠছো। আর্লি উঠে যাওয়া উচিত, যেহেতু তোমরা স্টুডেন্ট। মানে হচ্ছে নর্মালি আমি যখন তোমাদের মতো ছিলাম এইচএসসি লাইফে, টেস্টের পরে 6টার পর ঘুমাইতাম না। মানে যখনই হচ্ছে যে ঘুমাই, রাত 1টা বাজে ঘুমাই, 1:30 বাজে ঘুমাই, 2টা বাজে ঘুমাই, 6টা 6:30টায় উঠে যেতাম। উঠে দেন হচ্ছে যে তো হচ্ছে উঠে পড়ালেখা করতাম কিছুক্ষণ, 12টা 1টা পর্যন্ত পড়ে খেয়ে দিয়ে নামাজ পড়ে আবার ঘুমাইতাম 2-2.5 ঘন্টা। ঘুমায়া তারপর উঠে আবার পড়তাম। সো আমি আমার ঘুমটাকে 2টা ভাগে ডিভাইড করছিলাম, কারণ হচ্ছে যে এক ভাগে ঘুমাইলে ধরো আমি সকালে যত দেরি করেই ঘুম থেকে উঠতাম, দেখছি যে 10টা 11টা বাজে ঘুম থেকে উঠছি, বাট 10টা 11টা বাজে ঘুম থেকে উঠলেও দেখা যাইতো যে আমি হচ্ছে খুব ক্লান্ত লাগতো, দুপুর হইতে হইতে আবার ঘুম চলে আসতো। তো দ্যাটস ওয়াই আমি সবসময় 2 ভাগে ঘুমাই, এখনও চেষ্টা করি যে 2 ভাগে ঘুমাইতে। যে সকালে ঘুমাইতে এক দফা, যে রাতের বেলা 4 ঘন্টার মতো ঘুমাইতে, 4 4.5 5 ঘন্টা, আরও 2 ঘন্টার মতো একটা ঘুম দুপুরবেলা দেওয়ার। তাইলে হয় কি, আমার এনার্জিটা 2 ভাগই আমার প্রপার এনার্জি থাকে। নাইলে দেখা যায় যে সকালে এনার্জি থাকে, বিকাল হইতে হইতে সন্ধ্যা হইতে হইতে এনার্জি থাকে না। ওকে, আমার শরীরের কি অবস্থা? আমার হাত ব্যথা, বুঝছো? মানে হচ্ছে এই এই পাশটা, এই যে আমার এই পাশের মাসেলটা পুরা টর্ট হয়ে আছে, এই জায়গাটা ফুলে আছে। হাত ব্যথা মানে হচ্ছে লিখতে গেলে ব্যথা হয়। যাক, সমস্যা নেই। আসো, তো আমরা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ বাকি আছে আমাদেরকে, আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে সবচেয়ে অনেক বড় চ্যাপ্টার তো আসলে, আর ডিটেলস পড়াইতে গেলে আসলে টাইম লাগে, কিছু করার নাই। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে হৃৎপিণ্ড পর্যন্ত সব পড়ছি, এখন হৃৎপিণ্ডের রোগ, এবং সিকিউ আসে বেশি হৃৎপিণ্ডের রোগ থেকে। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু হৃৎপিণ্ডের রোগ থেকে। আমাদের হৃৎপিণ্ডের রোগ শুরু হইলেই বইয়ের মধ্যে হচ্ছে যে এরকম একটা ছক দেওয়া আছে, ছক দিয়ে বলছে যে হৃৎপিণ্ডের রোগ, বুকের ব্যথা বা চেস্ট পেইন নিয়ে কথা বলছে। বুকের ব্যথা বা এটাকে বলছে চেস্ট পেইন। বুকের ব্যথা বা আমরা এটাকে কি বলি, আমরা এটাকে হচ্ছে যে চেস্ট পেইন বলি। এই যে বুকের ব্যথা বা চেস্ট পেইন, বুক ব্যথা করে। দেখো, সব বুক ব্যথাই কি হার্টের ব্যথা? অনেক সময় দেখবা মানুষ বুক ব্যথায় শেষ হয়ে যেতেছে, ওরে বাপ মরে গেলাম রে, ও মা গো, বুক ব্যথায় মরে যাচ্ছে, কিন্তু সেটা আসলে বুক ব্যথাটা চেস্ট পেইন, সে চেস্ট পেইন, কিন্তু সেটা হার্টের ব্যথা না। সো বুক ব্যথা 2 টাইপের হতে পারে, একটা কার্ডিয়াক চেস্ট পেইন আর একটা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন, যে আমাদের কার্ডিয়াক কস্ট না, কিন্তু হচ্ছে বুক ব্যথা। সো এই যে এখানে যে চেস্ট পেইনগুলো আমাদের দেওয়া আছে, এখানে যে চেস্ট পেইন দেওয়া আছে, সেই চেস্ট পেইনটা কি আমাদের, এখানে চেস্ট পেইনটা আমাদের কি, এখানে হচ্ছে যে চেস্ট পেইন আছে, এখানে যে চেস্ট পেইন আছে, এই চেস্ট পেইনটা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন। এখানে যে চেস্ট পেইনটা আছে, এটা কেমন আমাদের নন কার্ডিয়াক চেস্ট পেইন, নন কার্ডিয়াক চেস্ট পেইন, নন কার্ডিয়াক চেস্ট পেইন। তারা কি আমাদের নন কার্ডিয়াক চেস্ট পেইন, ঠিক আছে? নন কার্ডিয়াক চেস্ট পেইন, তারা কার্ডিয়াক চেস্ট পেইন না, তারা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন, যে আমাদের কার্ডিয়াক কজ না এই বুক ব্যথাটার। এখন কি কি আছে, যেমন প্লুরিসি আছে, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ, সেই ফুসফুসের আবরণে যদি কোনো সংক্রমণ হয় প্লুরিসি বলা হয়। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের সংক্রমণ, যে ফুসফুসে যদি কোনো আক্রমণ হয় তাহলে যে প্রদাহটা হবে সেটা হচ্ছে আমাদের নিউমোনিয়া, এবং এটা খুব কমন একটা রোগ, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি নিউমোনিয়া রোগ হয়। পালমোনারি এম্বলিজম জিনিসটা কি, তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের থ্রম্বাস আর এম্বোলাস দুইটা কথা আছে, থ্রম্বাস এবং এম্বোলাস দুইটা কথা আছে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদেরকে পড়ে আসছিলাম যে হচ্ছে যে থ্রম্বাস জিনিসটা কি, তোমাদের পড়ে আসছিলাম যে থ্রম্বাস হচ্ছে জমাটবদ্ধ রক্ত। এই যে রক্ততঞ্চনের সময় আমাদের যে হচ্ছে জমাটবদ্ধ রক্তকে বলি হচ্ছে আমরা থ্রম্বাস। এরকম একটা পিণ্ডের মতো হয় আমাদের থ্রম্বাস। আর ইম্বলাস হচ্ছে যখন ইম্বলাস হচ্ছে যখন থ্রম্বাস আমাদের হচ্ছে থ্রম্বাস তৈরির জায়গা থেকে, থ্রম্বাস তৈরির স্থান থেকে ছুটে অন্যদিকে চলে যায়, তৈরির স্থান থেকে ছুটে অন্য জায়গায় যায়, তৈরির স্থান থেকে ছুটে অন্য জায়গায় যায়, তৈরির স্থান থেকে ছুটে অন্য স্থানে যায়, তৈরির হচ্ছে স্থান থেকে ছুটে অন্য জায়গায় যায়, ঠিক আছে? এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা ইম্বলাস, অন্য জায়গায় যায়। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে ইম্বলাস, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে থ্রম্বাস আর একটা হচ্ছে ইম্বলাস, একটা হচ্ছে থ্রম্বাস আর একটা কি
ইমবলাস, দুইটা কথা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আসো যে আমাদের এই যে থ্রোম্বাস এবং ইমবলাস আছে, ইমবলাস মানে হচ্ছে থ্রোম্বাসটা তৈরি হয়েছিল, এটা ছুটে চলে গেছে অন্য জায়গায়, সেটা পায়ের মধ্যে তৈরি হয়েছে, ধরো পায়ের মধ্যে একটা রক্ত জমাট বাঁধছে, থ্রোম্বাস তৈরি হয়েছে, সেটা ছুটে চলে গেছে। এখন ছুটে যখন চলে যাবে রক্তনালীর মধ্যে ঘোরাঘুরি করবে, এখন পায়ের মধ্যে তো এত মোটা রক্তনালী, সেই রক্তনালীতে তৈরি হয়েছে এতটুকু, এই সাইজের, এই হাতের মুঠি সমান বড়, কিন্তু সেটা যখন উপরের দিকে যাবে তখন তো এত বড় জায়গা না, তখন সেটা কি হবে যে তখন ওইটা আটকায় যাবে, কারণ রক্তনালী তো সব জায়গায় একই পুরুত্বের না, রক্তনালীর গহ্বরেরটা সব জায়গায় একই সাইজের না। তো আমাদের শ্রোণী দেশে বা নিম্নাঙ্গের শিরা থেকে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ কইরা ফুসফুসের মধ্যে আমাদের কি করে যে ওখানে রক্ত প্রবাহ বন্ধ করে দেয়, এটাকে বলা হয় পালমোনারি ইনফার্কশন। ইনফার্কশন মানে হচ্ছে, ঝামেলা করতেছে বোর্ডটা, ইনফার্কশন মানে কি, এখানে দেখো একটা টার্ম এড করছে ইনফার্কশন। ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে কোনো কোষের মৃত্যু, ইনফার্কশন, 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 ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু, অক্সিজেনের অভাবে কোনো কোষের মৃত্যু, অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু, অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ইনফার্কশন। অক্সিজেনের অভাবে কোষের মৃত্যুকে কি বলি আমরা, মৃত্যুকে আমরা বলি হচ্ছে ইনফার্কশন, যে অক্সিজেনের অভাবে একটা সেল মরে গেছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইনফার্কশন। তো পালমোনারি ইনফার্কশন মানে হচ্ছে এই ফুসফুস, ফুসফুসের কোষকে পালমোন, ফুসফুস, ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি, 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 ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি। বোর্ডের মাথা নষ্ট হয়ে গেছে, সকাল সকাল তো ও হচ্ছে চিন্তা করতেছে যে সকালবেলা কাজ করব, কাজ কাম করতে যাইতেছে না। টাচ কাজ করতেছে না, টাচ পেন ফুসফুসকে মেডিকেলীয় টার্ম হচ্ছে কি আমাদের পালমোনারি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম কি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম কি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি, ফুসফুসের মেডিকেলীয় টার্ম হচ্ছে পালমোনারি। সো এই ফুসফুসের যে কোষগুলো আছে সেই কোষগুলাতে গিয়া হচ্ছে এই থ্রম্বাসটা গিয়া, ইমবোলাসটা গিয়ে আটকে যায়, ওইখানে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায় এবং পালমোনারি ইনফার্কশন হয়, এর ফলে তীব্র বুকে ব্যথা আমাদের তৈরি হয়। কোস্টোকন্ড্রাইটিস, কোস্টো মানে কি, কোস্টো মানে হচ্ছে রিবস বা পরশুকা। আমাদের এই যে রিবস বা পরশুকাটা স্টারনামে যে যুক্ত হয়, এই যে আমাদের এখানে আছে একটা স্টারনাম, এখানে কি আছে আমাদের স্টারনাম আছে, স্টারনাম, এই স্টারনামে এসে হচ্ছে আমাদের রিবস গুলা যুক্ত হয়, এটা কি, এটা হচ্ছে স্টারনাম, স্টারনাম, স্টারনামে এসে হচ্ছে আমাদের রিবস গুলা যুক্ত হয়, কি যুক্ত হয়, রিবস, এরা হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে রিবস বা কোস্টো, এরা হচ্ছে রিবস বা কোস্টো, রিবস বা কোস্টো, ঠিক আছে। এই রিবস বা কোস্টের এখানে যখন যুক্ত হয় তখন এরা ডিরেক্ট যুক্ত হইতে পারে না, ডিরেক্ট আইসা স্টারনামে যুক্ত হয় না, এখানে একটা কার্টিলেজের মাধ্যমে আইসা এরা যুক্ত হয়। সো এইটা হচ্ছে আমাদের একটা কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের একটা কার্টিলেজ, কার্টিলেজ বা কন্ড্রো, কার্টিলেজ বা কন্ড্রো, কার্টিলেজ বা কন্ড্রো, কার্টিলেজ বা কন্ড্রো, এটা হচ্ছে একটা কার্টিলেজ বা কন্ড্রো। কার্টিলেজের গ্রিক ভাষায় কি বলা হয়, কন্ড্রো বলা হয়। সো এই যে সংযোগস্থলটা আছে কোস্টো আর কন্ড্রো, এদের সংযোগস্থলে প্রদাহ হয়, কোস্টো এবং কন্ড্রের সংযোগস্থলে প্রদাহ হয়, এটাকে বলা হয় হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, 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 যে আমাদের কোস্টো এবং কন্ড্রো এই সংযোগস্থলে প্রদাহ হয়, এটাকে বলা হয় কোস্টোকন্ড্রাইটিস বলা হয়। যেমন আমার আম্মুর হচ্ছে যে প্রচন্ড বুক ব্যথা, বুক ব্যথা, বুক ব্যথা, বুক ব্যথা, আমি তো ভাবছি ছোটবেলা যখন ছিলাম আমি তো ভাবছি যে এটা মনে হয় হার্টের ব্যথা, পরে অনেক ডাক্তার দেখানোর পর যেটা ধরা পড়লো যে আম্মুর হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, কোস্টোকন্ড্রাইটিস থেকে প্রচন্ড বুক ব্যথা। তারপর হচ্ছে যদি কোনো কারণে পরশুকার ভাঙন হয়ে যায় এবং এই জায়গার পেশির টান পড়ে তখন এখানে আমাদের ব্যথা করবে। স্নায়ুতে চাপ, দেখা যায় আমাদের এই দুইটা পরশুকার মাঝখানে, দুইটা পরশুকা বা রিবসের মাঝখান দিয়ে স্নায়ুগুলা গেছে, সেই স্নায়ুগুলাতে যদি চাপ পড়ে তখন বুকে ব্যথা হয়। পিত্তে পাথর হইলে, গল স্টোন হইলে সেটা থেকে বুক ব্যথা হতে পারে।
আর ফিমেলদের যে বুক ব্যথা 90% ফিমেলদের বুক ব্যথা হচ্ছে দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ততার কারণে। চিন্তা করতে করতে বুক ব্যথা হয়ে যায়, দুশ্চিন্তা করতে করতে বুক ব্যথা হয়ে যায়, আতঙ্ক হইতে হইতে বুক ব্যথা হয়ে যায়। সো দুশ্চিন্তা আতঙ্কগ্রস্ত হলে কয়েক মিনিট থেকে কয়েকদিন বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, মাথা ঝিমঝিম করা, হতবুদ্ধি হওয়া, এই সমস্যাগুলো দেখা যায়। সো এইগুলা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন। আর হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ বলতে আমরা কি বুঝি? কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ, কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ এবং যে কারণে আমাদের কার্ডিয়াক চেস্ট পেইন হয়। সো খেয়াল করে দেখো, কার্ডিওভাস্কুলার রোগ, কার্ডিওভাস্কুলার রোগ, কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে হচ্ছে কি, কার্ডিও মানে হৃৎপিণ্ড আর ভাস্কুলার মানে রক্তনালী, দুইটা একসাথেই তো রোগ হয় আমাদের। কার্ডিওভাস্কুলার রোগ বা এটাকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ বা এটা কি হচ্ছে আমরা বলি হৃদরোগ, হৃদরোগ, হৃদরোগ। এবং এই কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগের কারণে আমাদের হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন হয়। এই রোগগুলোর কারণে কার্ডিয়াক চেস্ট পেইন হয়। এগুলার কারণে যে বুক ব্যথা হয় সেটাকে কি বলি, কার্ডিয়াক চেস্ট পেইন। আর এর আগেরগুলা ছিল নন কার্ডিয়াক চেস্ট পেইন। আর আগেরগুলা কি ছিল? নন কার্ডিয়াক চেস্ট পেইন ছিল। তো এখন এই কার্ডিওভাস্কুলার রোগ কি কি আছে? একটা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, এক নম্বরে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ। মানে এখানে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে আমাদের করোনারি ধমনীতে সমস্যা, করোনারি ধমনীতে সমস্যা, করোনারি হার্ট ডিজিজ। এখানে আসলে আমাদের করোনারি ধমনী যে আছে, হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই দেয় যে, সেই করোনারি ধমনীতে সমস্যা, করোনারি ধমনীতে সমস্যা, করোনারি ধমনীতে সমস্যা, এটা একটা জিনিস। দুই নম্বরে যেটা দেখা যায় যে আমাদের হচ্ছে যে কার্ডিওমেগালি, যে আমাদের হৃৎপিণ্ড কোনো কারণে যদি বড় হয়ে যায়, কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি। এখানে হচ্ছে আমাদের কি হয়, হৃৎপিণ্ড বড় হয়ে গেলে, হৃৎপিণ্ড বড় হয়ে গেলে, হৃৎপিণ্ড বড় হয়ে গেলে, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, যে হৃৎপিণ্ড স্বাভাবিকের থেকে বড় হয়ে যাওয়া। তারপর দেখা যায় হচ্ছে যে আমাদের আরেকটা কার্ডিওমেগালি। তারপর হচ্ছে যে রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ। যে আমাদের এটা কিসের কারণে হয়? রিউমেটিক হার্ট ডিজিজ হয় স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে, কক্কাস ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে, ব্যাকটেরিয়ার ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার ইনফেকশনে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার ইনফেকশনে এই রোগটা হয়। তারপর হচ্ছে যে আরেকটা আছে, এটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক মায়োপ্যাথি, যে হৃৎপেশিতে সমস্যা, কার্ডিয়াক মায়োপ্যাথি। প্রত্যেকটা নামই কিন্তু তোমার বই থেকেই দিচ্ছি। কার্ডিয়াক মায়োপ্যাথি হচ্ছে হৃৎপেশিতে সমস্যা, হৃৎপেশিতে সমস্যা, হৃৎপেশিতে সমস্যা। তারপর হচ্ছে কার্ডিয়াক ফেইলিয়ার, যে হৃৎপিণ্ড আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, কার্ডিয়াক ফেইলিয়ার, কার্ডিয়াক ফেইলিয়ার। যে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড তার প্রয়োজনীয় হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করতে পারতেছে না, ঠিকমতো কাজ করে না, হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করে না। ভালভুলার হার্ট ডিজিজ, যে হৃৎপিণ্ডে যে ভালভগুলো আছে সেই ভালভগুলোতে সমস্যা, ভালভুলার হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ। যে হৃৎপিণ্ডের ভালভে সমস্যা, হৃৎপিণ্ডের ভালভে সমস্যা, হৃৎপিণ্ডের ভালভে সমস্যা, হৃৎপিণ্ডের ভালভে সমস্যা, ভালভ বা কপাটিকাতে সমস্যা, কপাটিকাগুলো ঠিকমতো খোলা বা বন্ধ হচ্ছে না, কপাটিকাতে সমস্যা, কপাটিকাগুলো ঠিকমতো খুলতেছেও না, কপাটিকাগুলো ঠিকমতো বন্ধও হচ্ছে না। তো এই কয়টা ডিজিজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমরা খুব কমনলি দেখতে পাই। আরেকটা আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, যে জন্মগতভাবে আমাদের হচ্ছে হার্টের সমস্যা, কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল, কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত সমস্যা, জন্মগত হৃদরোগ। জন্মগত হৃদরোগ হচ্ছে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে তোমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চা কাচ্চার ক্ষেত্রে শুনবা যে হচ্ছে হার্টে ফুটা থাকে, হৃৎপিণ্ডে ফুটা থাকে, হৃৎপিণ্ডে ফুটা থাকে, হার্টে কি থাকে? ফুটা থাকে। যে হার্টে হচ্ছে যে আমাদের ফুটা, ওই ফুটা বন্ধ করার জন্য অপারেশন করতে হয়। তারপর হচ্ছে যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, 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 যে হচ্ছে পেরিকার্ডিয়ামে, পেরিকার্ডিয়ামে প্রদাহ, পেরিকার্ডিয়ামে প্রদাহ, পেরিকার্ডিয়ামে প্রদাহ, ঠিক আছে? পেরিকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে আবরণ পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামে প্রদাহ, সেই পেরিকার্ডিয়ামে হচ্ছে প্রদাহ, সেই পেরিকার্ডিয়ামে হচ্ছে কি? প্রদাহ। এটাকে কি বলি? পেরিকার্ডাইটিস বলি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হার্টের যে রোগগুলা। এর মধ্যে সবচেয়ে কমন যে রোগটা সেটা হচ্ছে আমাদের করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগটা আমাদের জন্য সবচেয়ে কমন এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগের কারণ হচ্ছে ধমনী গহ্বর সরু হয়ে যাওয়া। এটা আমাদের হচ্ছে যে এটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস
অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, এটাকে কি বলি? অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। তাহলে এই কয়টা হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ, যে হৃৎপিণ্ডের রোগ হচ্ছে এরা কিসের রোগ? এরা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। তোমাদের ফ্রেন্ডদের ট্যাগ করো না কেন তোমরা, যে হচ্ছে যে তোমরা লাইভে আসো, ফ্রেন্ডরা ভুলে গেছে, ঘুমাচ্ছে, ওদের ট্যাগ করো, কল দাও, কল দিয়ে জিজ্ঞাসা করো যে দোস্ত ক্লাসে আসবি না। তাহলে দেখো যে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা পাইলাম। এখন আসো যে আমাদের হচ্ছে যে আমরা একটা একটা করে আমাদের পড়াটা পড়ি। দেখো করোনারি হৃদরোগটা আমাদের জন্য লাগবে। করোনারি হৃদরোগ, করোনারি হৃদরোগ, করোনারি হৃদরোগ জিনিসটা কি? যে করোনারি হৃদরোগ জিনিসটা হচ্ছে যে করোনারি ধমনী, করোনারি ধমনী, করোনারি ধমনী চর্বি জমে সরু হয়ে গেলে, করোনারি ধমনী, করোনারি ধমনী হচ্ছে চর্বি জমে সরু হয়ে গেলে, চর্বি জমে সরু হয়ে গেলে, চর্বি জমে সরু হয়ে গেলে আমাদের হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশি, হৃৎপেশি ঠিকমতো অক্সিজেন পায় না, হৃৎপেশি ঠিকমতো অক্সিজেন পায় না, হৃৎপেশি ঠিকমতো অক্সিজেন পায় না, ঠিকমতো অক্সিজেন পায় না, অক্সিজেন পায় না, পায় না, এবং এ থেকে তৈরি সমস্যা, এবং এ থেকে তৈরি সমস্যা, এবং এ থেকে তৈরি যে সমস্যা আছে সেই সমস্যাকে কি বলি? এ থেকে তৈরি সমস্যা, এ থেকে তৈরি সমস্যা যেটা আছে, এ থেকে তৈরি সমস্যাকে করোনারি হৃদরোগ বলা হয়। তো আমাদের এই যে করোনারি ধমনীতে চর্বি জমা এবং চর্বি জমে করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এই অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা আসলে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা আমাদের কি? এটা সংজ্ঞা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে আমাদের হচ্ছে যে এই ধমনীর গায়ে, এই ধমনীর গায়ে চর্বি জাতীয় পদার্থ জমা হয়, আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস পরীক্ষার মধ্যে আসে। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস এটা পরীক্ষার মধ্যে আসে যে অ্যাথেরোস্ক্লেরোসিস কি? যে ধমনী গাত্রে চর্বি জমা, ধমনী গাত্রে, ধমনী গাত্রে, ধমনী গাত্রে চর্বি জমে, চর্বি জমা ও এর উপর ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ যুক্ত হয়ে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ যুক্ত হয়ে চুনময় প্লাক, ক্যালসিয়াম মানেই তো চুন, ক্যালসিয়াম থেকেই তো চুন হয়, চুনময় প্লাক, এই জিনিসটাকে কি বলা হয়? প্লাক বলা হয়। প্লাক তৈরির মাধ্যমে রক্তনালী সরু হয়ে যাওয়া, মাধ্যমে এই ধমনী সরু হয়ে যাওয়াকে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস বলে, বা একে করোনারি অ্যাথেরোমা বলে, বা একে করোনারি ধমনীতে সবচেয়ে কমনলি হয় বলে কে করোনারি অ্যাথেরোমা বলে, একে করোনারি অ্যাথেরোমা বলে। এখন খেয়াল করো যে আমাদের হচ্ছে এই সংজ্ঞাটা পরীক্ষার মধ্যে আসবে। এখন খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের একটা হৃৎপেশি, এটা হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক মাসেল, এটা হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক মাসেল, এটা হচ্ছে একটা কি? কার্ডিয়াক মাসেল। এটা কি একটা? এটা একটা কার্ডিয়াক মাসেল। এই যে কার্ডিয়াক মাসেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে আমাদের একটা কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেলটার মধ্যে আমরা কি দেখবো? এই কার্ডিয়াক মাসেলটাই হচ্ছে আমরা আমাদের হচ্ছে একটা ধমনী আছে, এই যে আমাদের একটা ধমনী আছে, এই ধমনীটার নাম কি? করোনারি ধমনী। আমাদের এই কার্ডিয়াক মাসেলে রক্ত সরবরাহ করে যে ধমনী, তার নাম হচ্ছে করোনারি ধমনী, করোনারি আর্টারি, করোনারি ধমনী। এখন এই করোনারি ধমনী গায়ে আমার হচ্ছে চর্বি জমছে, হলুদ বর্ণের চর্বি জমছে। চর্বি জমলে কি হবে? অক্সিজেন প্রবাহটা ঠিকঠাক মতো হবে না। তাহলে অক্সিজেন প্রবাহটা কি হবে? অক্সিজেন প্রবাহটা হ্রাস পাবে, এবং এখানে হচ্ছে আমাদের এই চুনময় প্লাকগুলাও আমাদের হচ্ছে জমে একটু এবড়ো থেবড়ো একটা ভাব হয়ে গেছে এখানে। এখন এখানে আমাদের হচ্ছে অক্সিজেন প্রবাহ কি হবে? অক্সিজেন হচ্ছে আমাদের প্রবাহটা কম হবে, সো এখানে অক্সিজেন প্রবাহ কম, সো স্বাভাবিক অবস্থায় নর্মালি প্রবলেম হয় না, কিন্তু যখন তুমি কাজ করতে যাবা, ধরো তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠলা, বা তুমি হচ্ছে এক্সারসাইজ করলা, তুমি যখন একটু কায়িক শ্রম করবা, তখন তোমার বডিতে অক্সিজেন চাহিদা বেশি থাকে, সেই অক্সিজেন চাহিদাটা সে পূরণ করতে পারে না,
অক্সিজেন চাহিদাটা তখন সে পূরণ করতে পারে না। সো তখন এই অক্সিজেনের অভাবে আমাদের হৃৎপেশিতে কি হয়, অক্সিজেনের অভাবে হৃৎপেশিতে অবাত শোষণ ঘটে, এবং অবাত শোষণ ঘটলে তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে সে ল্যাকটিক অ্যাসিড একটা ইরিটেশন বা প্রদাহ করে, যার কারণে বুকে ব্যথা করে, এবং এইটাকে বলা হয় অ্যানজাইনা বা হৃৎশুল। মনে হয় যে বুকের ভেতর কেউ ছুরি মেরে দিছে, এটাকে বলে অ্যানজাইনা বা হৃৎশুল বলা হয়। তো হচ্ছে এই অক্সিজেনের কম প্রবাহের কারণে আমাদের হচ্ছে অক্সিজেনের কম প্রবাহের কারণে এই হৃৎপেশিতে অবাত শোষণ হয়। হৃৎপেশিতে অবাত শোষণ ও শ্বসনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় ও এর ফলে বুকে যে ব্যথা হয়, ব্যথা হয়। একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে অ্যানজাইনা বা হৃৎশুল বলা হয়। অ্যানজাইনা বা হৃৎশুল বলে। একে কি বলে? অ্যানজাইনা বা হৃৎশুল বলে। তাহলে এটাকে কি বলতেছি আমরা? অ্যানজাইনা বা হৃৎশুল বলতেছি। এবং এটা একটা লক্ষণ যে তোমার হার্ট অ্যাটাক হইতে পারে। অ্যানজাইনা মূলত হচ্ছে যে তুমি যখন এক্সারসাইজ করবা তখন তোমার বডিতে যে অক্সিজেনের ইনক্রিজ ডিমান্ড, এক্সারসাইজ করলে বডিতে অক্সিজেন ইনক্রিজ ডিমান্ড হয়, এবং একই সাথে হার্টেরও তো বেশি বেশি বিট করা লাগে, দুব 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 দুব। দেখবা যে তুমি যদি একটু দৌড়াও, এরপর তুমি তোমার হার্টবিট কাউন্ট করলে দেখবা 100-র উপরে তোমার হার্টবিট আসবে। সো এই যে দুব 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 তোমার হার্টকে বেশি বিট করা লাগতেছে, হার্টে বেশি শক্তি দরকার, বেশি অক্সিজেন দরকার। কিন্তু নর্মাল সময় সে অক্সিজেন নিতে পারতো, বাট এই রাস্তায় একটা ব্লক আছে, তাই সে অক্সিজেন ঠিকমতো আর নিতে পারে না। এখন এই চর্বিটা তো সময়ের সাথে সাথে বাড়বে, কতটুকু বাড়বে? বাইরে কি পুরা রাস্তা বন্ধ করে দিতে পারে? উত্তর হইছে না। বেড়ে পুরা রাস্তা অ্যাজ ইউজুয়াল এটা বন্ধ করতে পারে না। এই পুরা রাস্তাটা সে বন্ধ করে দিতে পারবে না, অ্যাজ ইউজুয়াল পুরা রাস্তাটা তার পক্ষে বন্ধ করা সম্ভব না। চর্বি জমে, শুধু চর্বি জমে হচ্ছে যে এই চর্বি জমে পুরা রাস্তাটা বন্ধ হয়েছে, এটা খুব রেয়ার। সো হচ্ছে এই যে চর্বি জমলো, চর্বিটা আচ্ছা একটু ভালোই বাড়ছে চর্বিটা। এখন এই চর্বির উপরে প্রবলেম হয়েছে, চর্বির উপরে তো ক্যালসিয়াম জমা হয়ে এরকম এব্রোথেব্রো একটা গঠন তৈরি হয়েছে। কি হয়েছে? এরকম একটা এব্রোথেব্রো গঠন তৈরি হয়েছে। এখন এই এব্রোথেব্রো গঠনটা কিন্তু একটা অমসৃণ তল। আমরা পড়ে আসছি যে আমাদের বডিতে রক্ত কেন জমাট বাঁধে না, সেখানে বলা ছিল যে রক্তনালীর প্রাচীর মসৃণ, তাই রক্ত জমাট বাঁধে না। এখন এখানে রক্তনালীর প্রাচীর যখন অমসৃণ একটা রক্তনালীর প্রাচীর দেখা যাচ্ছে, এটা অমসৃণ রক্তনালীর প্রাচীর যখন দেখা যাচ্ছে, তখন এই রক্তকণিকাগুলা যদি ভেঙে যায়, অনুচক্রিকা এই অমসৃণ তলের কাছাকাছি এসে যদি অনুচক্রিকা বলে যে না আমি তো এখানে থাকতে পারতেছি না, আমি ভেঙে যাব, অনুচক্রিকা যদি ভেঙে যায়, অনুচক্রিকা একবার ভাঙলে সেখানে রক্ত জমাট বাঁধার প্রসিডিউর শুরু হয়ে যায়, এবং এখানে আমাদের রক্ত জমাট বাঁধার পুরো প্রসিডিউরটা শুরু হয়ে যাবে, এবং এই জায়গায় রক্ত জমাট বেঁধে এই পুরো রাস্তাটা ব্লক করে দিবে, সো এখানে আমাদের আর কোনো অক্সিজেন প্রবাহ হচ্ছে না, সো অক্সিজেন প্রবাহ বন্ধ, অক্সিজেন প্রবাহ নেই। কি হয়েছে এখানে আমাদের? এখানে হচ্ছে যে আমাদের এই অমসৃণ তলে অনুচক্রিকা ভেঙে রক্ত জমাট বেঁধে গেছে, ভেঙে হচ্ছে রক্ততঞ্চন হয়ে আমাদের হচ্ছে ধমনী রুদ্ধ হয়ে গেছে, ধমনী বন্ধ হয়ে গেছে। তাহলে অক্সিজেন প্রবাহ বন্ধ। তো এখন এই অক্সিজেনের অভাবে আমাদের কার্ডিয়াক মাসেল অক্সিজেনের অভাবে এই জায়গায় যে কার্ডিয়াক মাসেল বা এইটাকে ইংরেজিতে মায়োকার্ডিয়ামও বলা যায়, মায়োকার্ডিয়ামের টিস্যু মারা যায়।
টিস্যু মারা যায়। সো অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাওয়াকে কি বলা হয়? তোমাকে একটু আগে পড়ে আসছি যে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাওয়াকে কি বলা হয়? অক্সিজেনের অভাবে কোষের মৃত্যুকে হচ্ছে যে মেডিকেলিও আমরা একটা তো নেক্রোসিস পড়ছি, আর একটা টার্মিনোলজি আছে ইনফার্কশন। ইনফার্কশন এটাকে কি বলা যায়? ইনফার্কশন, মারা যায়, এটাকে বলা হয় হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই, বা এটাকেই আমরা হচ্ছে হার্ট অ্যাটাক বলি। এটাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক বলে। এটাকেই কি বলে? হার্ট অ্যাটাক বলে। এটাকেই কি বলে? এটাকেই হার্ট অ্যাটাক বলে। তাহলে খেয়াল করে দেখো, এনজাইনা এবং হার্ট অ্যাটাক এই দুইটা বোঝা তোমার লাইফ লং লার্নিং। তুমি এই জিনিস বুঝে গেলে তুমি মনে করবা তুমি অনেক কিছু জানছো, কারণ হার্ট নিয়ে তুমি যা পড়ছো, হার্ট কেমনে সংকুচিত হয়, কেমনে প্রসারিত হয়, এগুলা তোমার লাইফে লাগবে না। বাট এনজাইনা, হৃদশুল, এএমআই এগুলা তুমি পাবা তোমার বাবা মার মধ্যেই পাবা। দেখো এখানে কি হয়েছে, আমাদের যে কার্ডিয়াক মাসেল আছে, সেই কার্ডিয়াক মাসেলটার প্রতিটা কার্ডিয়াক মাসেলগুলাকে করোনারি ধমনী ব্লাড সাপ্লাই করে। সেই করোনারি ধমনীটা খুব সরু হয় এবং সেখানে চর্বি জমে। আমাদের প্রতিটা রক্তনালীতে চর্বি জমে, বাট করোনারি ধমনীটা এত সরু যেখানে একটু চর্বি জমলেই আমাদের সমস্যা শুরু হয়। চর্বি জমতে 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 যখন 50%-এর বেশি জায়গা চর্বি দখল করে ফেলে, তখন অক্সিজেন প্রবাহে বাধাগ্রস্ত হওয়া শুরু হয়। এই যে অক্সিজেন প্রবাহে বাধাগ্রস্ত, অক্সিজেন প্রবাহ কম হয়, অক্সিজেন প্রবাহ কম হলে কার্ডিয়াক মাসেলটা ঠিকঠাক মতো অক্সিজেন পায় না। কিন্তু স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের খুব বেশি সংকট হয় না, যদি এটা খুব বেশি বড় হয়ে যায়। খুব বেশি বড় হয়ে গেলে কিন্তু স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের অভাব হবে। এছাড়া এক্সারসাইজ করলে মোটামুটি আমাদের হচ্ছে অক্সিজেনের একটা বিশাল স্বল্পতা দেখা যায়। তখন হচ্ছে যে এখানে অবাধ শোষণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিডের কারণে বুকে ব্যথা হয়, এটাকে এনজাইনা বা হৃদশুল বলি। আর যখন দেখা যায় কোনো কারণে এই অনুচক্রিকাগুলা হচ্ছে যে ভেঙে যাবে, অনুচক্রিকাগুলা ভেঙে যাবে, অনুচক্রিকাগুলা ভেঙে যাবে এই অমসৃণ তলের কারণে এবং রক্ত জমাট বাঁধা শুরু হবে, তখন কিন্তু এই পুরো রাস্তাটাই বন্ধ হয়ে যাবে এবং রাস্তা বন্ধ হয়ে আমাদের পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে। এই কারণে আমাদের অক্সিজেনের অভাবে এই কার্ডিয়াক মাসেলটা মারা যাবে। এটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই বলি, হার্ট অ্যাটাক বলি, যেটা মানুষের মৃত্যুর অন্যতম কারণ। এবং হার্ট অ্যাটাক হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। বেশিরভাগ মানুষ হার্ট অ্যাটাক হওয়ার পর মারা যায়, হসপিটালে নিতে দেরি হয়। না গ্যাস্ট্রিকের ব্যথা কিছু হবে না, হ্যানত্যান করে যায় না। ভাই বুকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা হোক, যা ব্যথা হোক, তোমাদের বাবা মার বুকের ব্যথা যখনই হবে বাসায়, সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাবা, বলবা আম্মু তোমার যা হোক, এটা গ্যাসের ব্যথা হলে গ্যাসের ইনজেকশন দিয়ে আনবো, কিন্তু হচ্ছে নিয়ে একটা ইসিজি করতে হবে। ইমিডিয়েট একটা ইসিজি করলেই বোঝা যাবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই। কারণ হার্ট অ্যাটাক হইলে তোমাকে সময় দিবে না, এটা কখনোই সময় দেয় না। হার্ট অ্যাটাক দুনিয়ার সবচেয়ে বাজে রোগ, দুনিয়ার সবচেয়ে বাজে সমস্যা হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক ইমার্জেন্সি, মানে এর চেয়ে ভয়াবহ ইমার্জেন্সি আর কিছু নাই। তাহলে হচ্ছে আমরা হার্ট অ্যাটাক জিনিসটা কি, এটা হচ্ছে আমরা বুঝলাম। হার্ট অ্যাটাক জিনিসটা কি এটা আমরা বুঝলাম। এবং হচ্ছে যে এই জিনিসটা একটু ওই পেজে নিয়ে যাই, এই পেজে একটু বেশি কনজেস্টেড হয়ে গেছে জিনিসটা। তাহলে দেখো আমরা হচ্ছে এনজাইনা বা হৃদশুল এবং হচ্ছে হার্ট অ্যাটাক দুইটা সিনারিওই হচ্ছে আমরা বুঝে ফেললাম। দুইটা সিনারিওই আমরা এখান থেকে হচ্ছে বুঝে ফেললাম, দুইটা সিনারিও আমরা বুঝে ফেললাম। এখন আমাদের এই দুইটা জিনিসই কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এনজাইনাও পরীক্ষার মধ্যে আসে, হার্ট অ্যাটাকও আমাদের পরীক্ষার মধ্যে আসে। এনজাইনাও পরীক্ষার মধ্যে আসে, হার্ট অ্যাটাকও আমাদের পরীক্ষার মধ্যে আসে। সো এনজাইনা এবং হার্ট অ্যাটাকের বেসিক বিষয়টা আমরা বুঝতে পারছি, বেসিক বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আসো যে আমাদের যে এনজাইনা বিষয়টা রয়েছে, এই এনজাইনা নিয়ে আমরা আসি। এনজাইনা বা হৃদশুল, এনজাইনা বা এটাকে বলা হয় হৃদশুল। তো সংজ্ঞা তো আমরা তোমাদের বলে দিছি, এনজাইনা বা হৃদশুল সংজ্ঞা তো আমি তোমাকে বলে দিছি। তো এখন এই এনজাইনা বা হৃদশুলটা আমাদের তিন টাইপের আছে। সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে স্টেবল এনজাইনা, স্টেবল এনজাইনা, একটা হচ্ছে আনস্টেবল এনজাইনা, একটা হচ্ছে প্রিন্স মেটাল এনজাইনা। আনস্টেবল এনজাইনা আর একটা হচ্ছে যে আমাদের প্রিন্স মেটাল এনজাইনা। প্রিন্স মেটাল এনজাইনা। তো স্টেবল এনজাইনাটা কি আমাদের? স্টেবল এনজাইনাটা হচ্ছে শুধু এক্সারসাইজ বা কায়িক শ্রমে যখন বুক ব্যথা করে, শুধু পরিশ্রমের কারণে, পরিশ্রমের ফলে হচ্ছে আমাদের বুক ব্যথা, পরিশ্রমের ফলে হচ্ছে আমাদের বুক ব্যথা করে। এটা হয় হচ্ছে যখন আমাদের করোনারি ধমনী লেস দেন 50% রুদ্ধ থাকে। করোনারি ধমনী হচ্ছে 0 থেকে 20% হচ্ছে রুদ্ধ, 0 থেকে 20% হচ্ছে রুদ্ধ বা বন্ধ থাকে, তখন হচ্ছে আমাদের এই স্টেবল এনজাইনা হয়। আনস্টেবল এনজাইনা হচ্ছে যে সব সময় বুকে ব্যথা করে,
এখানে পরিশ্রম করা লাগে না, সব সময় তোমার বুকে ব্যথা করে। এবং আনস্টেবল অ্যানজাইনাটা হয় আমাদের কি হয়, সব সময় বুকে ব্যথা, সব সময় বুকে ব্যথা। কারণ কি, কারণ হচ্ছে যে তোমার মোর দেন 50% আর্টারি তোমার ব্লক হয়ে গেছে, সব সময় বুক ব্যথা, সব সময় বুকে ব্যথা, সব সময় বুকে ব্যথা, সব সময় বুকে ব্যথা, সব সময় বুকে ব্যথা। এটা কখন হবে, এটা হবে যখন আমাদের হচ্ছে করোনারি ধমনী মোর দেন করোনারি ধমনী, করোনারি ধমনী হচ্ছে আমাদের মোর দেন করোনারি ধমনী মোর দেন 10 মোর দেন হচ্ছে আমাদের 50% হচ্ছে রুদ্ধ, 50% রুদ্ধ, বা অনেকগুলো বইয়ে বলা আছে 90 থেকে 99% রুদ্ধ, 90 থেকে 99% রুদ্ধ থাকে, রুদ্ধ বা বন্ধ থাকে। এবং হচ্ছে যে এই বন্ধ 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 বানাম কেমনে, বন্ধ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এই আনস্টেবল অ্যানজাইনাটাকে হচ্ছে হার্ট অ্যাটাকের, এই আনস্টেবল অ্যানজাইনাটাকে বলা হয় হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা, হার্ট অ্যাটাকের এর পূর্ব অবস্থা, হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। আচ্ছা, আর প্রিন্স মেটাল অ্যানজাইনা এখানে মূলত হচ্ছে যে এখানে হুটহাট ব্যথা করে, এখানে হুটহাট ব্যথা করে। এটা মূলত এই করোনারি ধমনীর সংকোচনের কারণেই ব্যথা হয়। এটা মূলত কি হয়, করোনারি ধমনীর সংকোচনের কারণে হয় ব্যথা, করোনারি ধমনীর সংকোচনের কারণে, করোনারি ধমনীর সংকোচনের কারণে, করোনারি ধমনীর হচ্ছে সংকোচনের কারণে, সংকোচনের কারণে, সংকোচনের কারণে। এটা হয় হচ্ছে আমাদের ধরো তীব্র শীতে, হঠাৎ করে প্রচন্ড শীত পড়ছে, সেই শীতের সময় হঠাৎ করে তোমার হচ্ছে এই প্রিন্স মেটাল বিশ্রামের সময় বা ঘুমের মধ্যে বা ঠান্ডার কারণে, বিশ্রামের সময়, ঘুমের মধ্যে বা ঠান্ডা, সব সময় বুকে ব্যথা, বেসিক্যালি বিশ্রামের টাইমে, বিশ্রামেও এটা বেসিক্যালি হয় হচ্ছে ঠান্ডার কারণে, তারপর হচ্ছে ঘুমে, ঠান্ডার কারণে বা ঘুমের মধ্যে। তো প্রিন্স মেটাল নিয়ে আসলে খুব বেশি ভয়ের কিছু নাই, সবচেয়ে ভয় হচ্ছে আমাদের আনস্টেবল অ্যানজাইনা নিয়ে। আনস্টেবল অ্যানজাইনা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, আনস্টেবল অ্যানজাইনা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে তোমার পরীক্ষায় আসবে হচ্ছে লক্ষণ এবং করণীয়। যে কোনো বুক ব্যথার কিছু স্পেসিফিক লক্ষণ আছে, যে পরীক্ষার মধ্যে আসবে তোমার লক্ষণ এবং করণীয়। তোমার পরীক্ষার মধ্যে আসবে কি, পরীক্ষার মধ্যে আসবে লক্ষণ এবং করণীয়। কি লক্ষণ, কি করবা, এটা পরীক্ষার মধ্যে আসবে। মনে রাখবা যে যে কোনো বুক ব্যথার লক্ষণ, যে কোনো বুক ব্যথার লক্ষণ হচ্ছে সবগুলা ক্ষেত্রে সেম, সবগুলার ক্ষেত্রে হচ্ছে সেম বুকে ব্যথা, ঠিক আছে। বুক ব্যথার লক্ষণ হচ্ছে অ্যানজাইনার ক্ষেত্রেও যা, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তা, মানে তীব্রতাটা একটু বেশি হয়, এটা হচ্ছে যে আমাদের বিষয়। বুক ব্যথার লক্ষণ আমাদের হচ্ছে যে, বা অ্যানজাইনার লক্ষণ যদি আমি বলি, অ্যানজাইনার লক্ষণ যে অ্যানজাইনার লক্ষণ কি আমাদের, অ্যানজাইনার লক্ষণ কি, অ্যানজাইনার লক্ষণ হচ্ছে যে স্টারনাম, এই যে আমাদের স্টারনামের পেছনে ব্যথা, এই বুকটা এরকম ব্যথা করতেছে, স্টারনামের পেছনে ব্যথা করবে, স্টারনাম যে আছে আমাদের, স্টারনামের পেছনে ব্যথা। তারপর হচ্ছে যে এই বাম হাত, তারপর হচ্ছে ঘাড়ে ব্যথা, বাম হাত ঘাড়ে, তারপর হচ্ছে চোয়ালে, বাম হাত ঘাড়ে, চোয়ালে, বাম সাইডে ব্যথা, চোয়ালে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট, তারপর হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘুরানো, চোখে অন্ধকার দেখা, হচ্ছে প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা করবে, এরকম ব্যথায় মরে যেতেছি, প্রচন্ড ব্যথা, এই বাম পাশ, বাম হাত, বাম ঘাড়, বাম চোয়ালে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হবে, বমি ভাব হবে, বমি হওয়া হইতে পারে, মাথা ঘুরানো, চোখে অন্ধকার দেখা, বুকে জ্বালাপোড়া করা, এই জিনিসগুলো আমাদের দেখা যায়। বুকে জ্বালাপোড়া করা। অ্যানজাইনার একটা ব্যথার একটা লক্ষণ হচ্ছে যে এই ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, 5 থেকে 15 মিনিট, 5 থেকে 30 মিনিট না, 15 মিনিট স্থায়ী হয়,
15 মিনিট স্থায়ী হয়, 5 থেকে 15 মিনিট স্থায়ী হয়। আর হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে লম্বা সময় হার্ট অ্যাটাকের ব্যথা থাকে। এখন তুমি দেখলা তোমার বাসায়, তোমাকে একটু শর্ট জিনিস জানায় রাখি, তোমার বাসায় তোমার বাবা বা মার হঠাৎ করে এরকম প্রচণ্ড বুক ব্যথা হচ্ছে, প্রচণ্ড বুক ব্যথা হচ্ছে হঠাৎ করে, তখন তুমি কি করবা, কি করা যায়? দুইটা ওষুধ আছে, যে দুইটা ওষুধ লাইফ সেভিং ড্রাগ, এবং এই দুইটা ড্রাগ আসলে ইমার্জেন্সি ড্রাগ। এই দুইটা ওষুধ বাসায় থাকা দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইকোস্পিরিন, একটা হচ্ছে ইকোস্পিরিন। এখন আমি ডাক্তার, সো আমি এখন তোমাদের বলতে পারি এই জিনিস যে ট্যাবলেট ইকোস্পিরিন। এই যে ট্যাবলেট ইকোস্পিরিন আছে, এই ট্যাবলেট ইকোস্পিরিন আর নাইট্রোগ্লিসারিন স্প্রে, এই দুইটা জিনিস বাসার জন্য হচ্ছে একদম লাইফ সেভিং। ইকোস্পিরিন, ট্যাবলেট ইকোস্পিরিন 75 মিলিগ্রাম যেটা আছে, এবং হচ্ছে যে নাইট্রোগ্লিসারিন স্প্রে। সো তুমি যদি দেখো যে তোমার আব্বু বা আম্মুর হঠাৎ করে প্রচন্ড বুক ব্যথা, এবং তার আগের প্রিভিয়াস হিস্ট্রি আছে, হয়তো হার্টের কোনো সমস্যা ছিল, প্রিভিয়াস হিস্ট্রি আছে, তখন তোমার বাসায় ইকোস্পিরিন ট্যাবলেটটা যদি থাকে, এটা অ্যাসপিরিন নামে বেসিক্যালি বাসায় থাকে, তখন এই ইকোস্পিরিন ট্যাবলেটটা 4টা খাওয়ায় দেওয়া হচ্ছে ওই টাইমে একটা লাইফ সেভিং একটা ডিসিশন। কারণ ইকোস্পিরিনটা কি করে, অনুচক্রিকা যে জমাট বাঁধতে নেয়, সে অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না। আমাদের অনুচক্রিকাগুলো জমাট বেঁধে কিন্তু রক্ত জমাট বাঁধা পুরো রাস্তাটা ব্লক করে দেয়, এই ইকোস্পিরিন এই ব্লকটা হইতে দেয় না। আর নাইট্রোগ্লিসারিন স্প্রে কি করে, রক্তনালীকে প্রসারিত করে। এই যে রক্তনালীটা যদি একটু প্রসারিত হয়, তাইলে এই ব্লকের চারপাশ দিয়ে একটু জায়গা ক্রিয়েট হবে, এবং হচ্ছে আমাদের অক্সিজেনটা প্রবাহ হইতে পারবে। সো যদি দেখো প্রচন্ড বুক ব্যথা হচ্ছে তোমার আব্বু বা আম্মুর, এবং তোমার হাসপাতালে নিতে সময় লাগবে, 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, দূর বাসা থেকে অনেক হসপিটাল, তখন ইমার্জেন্সি বেসিসে ইকোস্পিরিন ট্যাবলেট 4টা খাওয়ায় দাও। 4টা কিভাবে খাওয়াবো, ওই টাইমে তো খেতে পারবে না। ওই ইকোস্পিরিন ট্যাবলেটগুলোকে ব্যথায় তো মুখটুকি খুলতে পারে না, গুঁড়া করে জিহ্বার নিচে এই জায়গায় লাগায় দিবা। তাহলে কি হবে, জিহ্বার নিচে যে আমাদের হচ্ছে যে লিঙ্গুয়াল ভেইন আছে, সেই লিঙ্গুয়াল ভেইন খুব দ্রুত এই ওষুধটাকে শোষণ করে নিবে এবং কাজে লাগবে। নাইট্রোগ্লিসারিন স্প্রে কই দিবা, জিহ্বার নিচে, কারণ জিহ্বার নিচে দেখবা, আয়নায় আজকে গিয়ে জিহ্বা দেখবা, জিহ্বার নিচে নীল নীল 2টা দাগ দেখা যায়, এগুলো হচ্ছে আমাদের লিঙ্গুয়াল ভেইন। এরা খুব দ্রুত ওষুধটা শোষণ করে, নাইলে মুখে দিলে তো পেটে যেতে অনেক টাইম লেগে যাবে। তো এই দুইটা হচ্ছে লাইফ সেভিং ড্রাগ। আমাদের যখন হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা খুব খারাপ দশায় মানুষের পৌঁছাবে, যদি দেখো ব্যথা 5 থেকে 15 মিনিটের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে তো সমস্যা নেই। কিন্তু ব্যথা যদি লং টার্ম পারসিস্ট করে, তখন কিন্তু এই জাতীয় ওষুধগুলো লাইফ সেভিং একটা ড্রাগ হিসেবে কাজ করে। এখন আসো যে আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক বা এমআই নিয়ে তো আমরা মোটামুটি যা বলার সেটা হচ্ছে যে বলে দিছি, আমরা যা বলার বলে দিছি, যে হার্ট অ্যাটাক বা এমআই নিয়ে তোমরা কি করবা সেটা তো বলা আছে। এর লক্ষণ হচ্ছে প্রচন্ড বুকে ব্যথা হবে, যে আমাদের লক্ষণ, এই হার্ট অ্যাটাক বা এমআই এর লক্ষণও হচ্ছে আমাদের কি, প্রচন্ড বুকে ব্যথা। এখানে প্রচন্ড বুকে ব্যথা, মনে হবে যে বুকের উপর হাতি বসে আছে, বুকের উপর তীব্র ভার। একজন কমেন্টে বলছো যে চোখ জ্বলাপোড়া করতেছে, তাহলে তুমি একটা টিয়ার ড্রপ ইউজ করবা। তোমাদের এখন হচ্ছে যে যারা সারাদিন অনলাইনে থাকো, তাকায় থাকতে চোখের পানি শুকায় যায়, তো একটা হচ্ছে টিয়ার ফ্রেশ নামে ড্রপ পাওয়া যায়, টিয়ার ফ্রেশ ড্রপ। এই ড্রপগুলো হচ্ছে মূলত তোমার আর্টিফিশিয়াল টিয়ার। সো এই আর্টিফিশিয়াল টিয়ারগুলা দিলে দিনে 2বার করে যদি তুমি দাও, বা ক্লাসের আগে 1বার করে যদি দাও, 2বার করে দাও, দিনে 2বার 1 ফোঁটা করে 2 চোখে দাও, তাহলে তোমার চোখগুলা এই জ্বালা পোড়া সমস্যাটা কমবে। সো হচ্ছে দেখো যে প্রচন্ড বুকে ব্যথা, মনে হবে বুকের উপর তীব্র ভার, তারপর হচ্ছে যে আমাদের বাম হাত, তারপর হচ্ছে বাম হাত, গলায় ব্যথা করে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, চোখে অন্ধকার দেখা, বমি ভাব। আর এইখানে হচ্ছে বমি, সবচেয়ে বড় যে জিনিসটা এই হার্ট অ্যাটাকে হচ্ছে প্রচন্ড মৃত্যু ভয় কাজ করে। মানুষের মনে হয় সে এখনই মারা যাবে, মানুষের মনে হয় সে এখনই মারা যাবে। সো হার্ট অ্যাটাক
বা আমাদের এনজাইনা, এই দুইটা হলে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। ইমার্জেন্সি হসপিটালে নিলে তোমাকে কিছু ইমার্জেন্সি ট্রিটমেন্ট করবে, ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট ডাক্তার তোমাকে করবে। এর মধ্যে সর্বপ্রথম হার্ট অ্যাটাক বা এমআই হলে ডাক্তারদের কাছে গেলে ডাক্তারে ইসিজি করে, ইসিজি করে আসলে বুঝতে পারে যে এটা হার্ট অ্যাটাক বা এমআই হয়েছে কিনা। তারপরে যে ইকোস্পেরিন ট্যাবলেট দেয়, তারপর হচ্ছে যে ক্লপিডগ্রেল খাওয়ায়, এই নাইট্রোগ্লিসারিন স্প্রে দেয়, অ্যাট্রোভাস্টাটিন দেয়, একটা সিরিজ অফ ওষুধের মধ্যে দিয়ে যায়। এরপর ওষুধের পর যেটা হার্ট অ্যাটাকের একদম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ইমার্জেন্সি ট্রিটমেন্ট, দেখো হার্ট অ্যাটাক বা এমআই এ মূল জিনিস কি, করোনারি ধমনীতে একটা চর্বি জমে আছে বা একটা প্লাগ জমে আছে। এই হার্ট অ্যাটাক বা এমআই এর চিকিৎসা যদি আমি করি, যে অ্যানজাইনা, যে আমাদের আনস্টেবল অ্যানজাইনা বা এমআই এ হচ্ছে যে আমাদের কি হয়েছে, আনস্টেবল অ্যানজাইনা প্লাস এমআই এ মূল সমস্যা হচ্ছে করোনারি ধমনী প্রায় বন্ধ, মূল সমস্যা হচ্ছে করোনারি ধমনীতে ব্লক, করোনারি ধমনীতে চর্বি জমে, করোনারি ধমনীতে আমাদের হচ্ছে চর্বি জমে বন্ধ হয়ে আছে, প্রায় বন্ধ বা বন্ধ হয়ে আছে। তো এই টাইমে হচ্ছে বন্ধ হয়ে আছে, এই টাইমে আমাদের কি করতে হবে, এই যে আমাদের হচ্ছে করোনারি ধমনী আছে, এই করোনারি ধমনী হচ্ছে আমাদের প্রায় বন্ধ হয়ে আছে, তাই তো, এই করোনারি ধমনীটা আমাদের প্রায় বন্ধ হয়ে আছে বা হচ্ছে এখানে চর্বি জমে পুরো বন্ধ হয়ে আছে। এখন এই টাইমে হচ্ছে যে এই করোনারি ধমনীটাকে, এটার চিকিৎসা কি, এখন হচ্ছে এটা চিকিৎসা হচ্ছে এই করোনারি ধমনীর চর্বি করোনারি ধমনীকে আমাদের হচ্ছে এই মুক্ত করা, করোনারি ধমনীর এই হচ্ছে যে জমাটটাকে মুক্ত করা, জমাটবদ্ধ চর্বি বা তঞ্চনপিণ্ড মুক্ত করা এবং এটার কারণে যে অপারেশন বা ট্রিটমেন্টটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে রিং পরানো। আমরা শুনছি না হার্টে রিং পরাইছে, হার্টে ব্লক হয়ে গেছে, ব্লক মানে কি, বন্ধ হয়ে গেছে রাস্তা, এই কারণে হার্টে রিং পরাইছে। এটার যে চিকিৎসা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের এনজিওপ্লাস্টি। এটাকে কি বলা হয়, এনজিওপ্লাস্টি। এটার যে চিকিৎসা, এটাকে বলা হয় কি এনজিওপ্লাস্টি। এটা চিকিৎসাকে কি বলা হয়, এটা চিকিৎসাকে বলা হয় হচ্ছে এনজিওপ্লাস্টি। এটা চিকিৎসাকে কি বলা হয়, এটা চিকিৎসাকে বলা হয় হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি মানে হচ্ছে বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলা হয়। সো এই যে এনজিওপ্লাস্টি জিনিসটা কি, আমাদের এনজিওপ্লাস্টি জিনিসটা হচ্ছে কি, আমাদের বড় ধরনের কোনো অস্ত্রোপচার না করে, এখানে মূলত একটা রক্তনালীর মধ্যে, এখানে রক্তনালীটা কেটে একটা টিউব ঢুকায় অপারেশন করে। এখানে যে বড় ধরনের অস্ত্রোপচার না করে আমাদের হচ্ছে যে রুদ্ধ হয়ে যাওয়া বা সংকীর্ণ করোনারি ধমনীকে প্রশস্ত করা, সংকীর্ণ করোনারি ধমনীকে প্রশস্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে, পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলা হয়, এনজিওপ্লাস্টি বলে। কি বলে এটাকে, এনজিওপ্লাস্টি বলে। এই এনজিওপ্লাস্টি বলে এই পদ্ধতিতে আমাদের হচ্ছে যে রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনীটাকে হচ্ছে কি করা হয়, যে উন্মুক্ত করে দেয়। কিভাবে উন্মুক্ত করে, এটার এনজিওপ্লাস্টির 4টা টাইপ আছে। এনজিওপ্লাস্টির কয়টা টাইপ আছে, এনজিওপ্লাস্টির 4টা টাইপ আছে। প্লাস্টির 4টা টাইপ আছে। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরেক্টমি, তারপর হচ্ছে যে আমাদের লেজার এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে আমাদের হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি। তারপর হচ্ছে
আমাদের হচ্ছে এই এত কিছু তোমরা পড়ছো কখনো? এই রক্ত সঞ্চালন চ্যাপ্টার তোমরা যে এত জায়গায় পড়ছো, এতখানে পড়ছো, এত কিছু তোমাদের পড়াইছে? তো মনে হয় না পড়াইছে। তো হচ্ছে আমাদের করোনারি অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি, করোনারি বা পড়াইছে হয়তো তোমরা পড়ো নাই, তোমরা অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি বানানটা কিভাবে? করোনারি অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি, রেক্টমি, রেক্টমি, রেক্টমি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের করোনারি এনজিওপ্লাস্টি, আরেকটা হচ্ছে আমাদের করোনারি স্টেন্টিং, যে রিং বসানো আমরা যেটা বলছি না, এটাই হচ্ছে এটা করোনারি স্টেন্টিং, করোনারি স্টেন্টিং, স্টেন্টিং, স্টেন্টিং। ঠিক আছে, তো এখানে আমাদের বেলুন এনজিওপ্লাস্টিতে কি করা হয়, যে একটা বেলুন করোনারি ধমনীতে, করোনারি ধমনীতে, ধমনীতে, ধমনীতে বেলুন প্রবেশ করে, বেলুন প্রবেশ করিয়ে, প্রবেশ করিয়ে আমাদের হচ্ছে এই ধমনীকে প্রশস্ত করে, ধমনীকে প্রশস্ত করে, ধমনীকে কি করে? প্রশস্ত করে, প্রশস্ত করে। লেজার এনজিওপ্লাস্টিতে কি করে? লেজার এর মাধ্যমে, লেজারের মাধ্যমে, লেজারের মাধ্যমে আমাদের রুদ্ধ, আমাদের চর্বি, লেজারের মাধ্যমে চর্বি কেটে, চর্বি কেটে ধমনী প্রশস্ত করে, ধমনী প্রশস্ত করে, প্রশস্ত করে, প্রশস্ত করে। করোনারি অ্যাথেরেক্টমির মাধ্যমে একটা হচ্ছে যে চাকুর মতো ঘূর্ণন যন্ত্র নিয়ে, চাকুর মতো, চাকুর মতো একটা ঘূর্ণন যন্ত্র নিয়ে, ঘূর্ণন যন্ত্র নিয়ে, যন্ত্র নিয়ে আমাদের হচ্ছে এই চর্বি কেটে, চর্বি কেটে ধমনী উন্মুক্ত করে, ধমনী উন্মুক্ত করে, ধমনী উন্মুক্ত করে, উন্মুক্ত করে। আর করোনারি স্ট্যান্টিং এ হচ্ছে কি করে? প্রায় রুদ্ধ হয়ে যাওয়া, প্রায় রুদ্ধ হয়ে যাওয়া আমাদের হচ্ছে প্রায় রুদ্ধ হয়ে যাওয়া ধমনী, প্রায় রুদ্ধ হয়ে যাওয়া ধমনীকে কি করা হয়? প্রায় রুদ্ধ হয়ে যাওয়া ধমনী প্রথমে বেলুন দিয়ে, প্রথমে বেলুন, বেলুন দিয়ে প্রশস্ত করে, বেলুন দিয়ে প্রশস্ত করে, প্রশস্ত করে, প্রশস্ত করে। এরপর প্রথমে বেলুন দিয়ে প্রশস্ত করে, এরপর, এরপর হচ্ছে সেখানে, এরপর সেখানে হচ্ছে আমাদের স্ট্যান্ড, 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 স্ট্যান্ড বা রিং বসিয়ে, স্ট্যান্ড বা রিং বসিয়ে, বসিয়ে দেয় যেন আর সংকুচিত না হয়, যেন আর সংকুচিত না হয়, আর সংকুচিত না হয়, না হয়। ঠিক আছে, লেখো। এরপর আমি ছবি দেখাচ্ছি তোমাদের এনজিওপ্লাস্টির। বেলুন কিভাবে প্রবেশ করায় এটা একটু, এই বেলুন মূলত আমাদের এখানে যে একটা ধমনী আছে, এই ধমনীটাকে কেটে, এখানে একটা ধমনীকে কাটে, কেটে একটা টিউব ঢুকায়। সেই বেলুনটা আসলে নর্মাল ছোট বেলুন, এই বেলুনগুলো চুপসানো অবস্থায় ঢুকায়, চুপসানো অবস্থায় টিউব দিয়ে এটা ঢুকায়, ঢুকায় আস্তে আস্তে কিছু কালার ইউজ করে, কিছু ডাই ইউজ করে, ডাই ইউজ করে গাইডিং ওয়েতে জিনিসটাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে তারপর যখন ওই চর্বিযুক্ত জায়গায় যায় তখন জিনিসটাকে ফুলায়, তখন জিনিসটাকে ফুলায়। আমি কিছু ভিডিও দিয়ে দিব না ক্লাস শেষে, যে তোমরা দেখে নিও, কারণ এখন হচ্ছে ভিডিও দেখানোর সময় পাচ্ছি না আমি। এনজিওপ্লাস্টি, বেলুন কথাটা বলছে, এনজিওপ্লাস্টিক টাইপ। এই যে একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, এটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, যে এই যে দেখো বেলুন ইনসার্টেড ইন দ্য ন্যারো এরিয়া, বেলুনটা ফুলে জায়গাটাকে আমরা প্রশস্ত করতেছি। ঠিক আছে, যাক। এটা একটা টাইপ। তারপর হচ্ছে তোমার লেজার এনজিওপ্লাস্টি একটা আছে, লেজার এনজিওপ্লাস্টি। এই যে লেজার রশ্মি প্রয়োগ করে এই চর্বিগুলাকে হচ্ছে কাটা হয়, লেজার রশ্মি প্রয়োগ করে চর্বি কাটা হয়, এটাকে বলে লেজার এনজিওপ্লাস্টি। বাট বিজ্ঞানীরা দেখছে এটা অনেক রিস্ক, লেজার রশ্মি দিয়ে কাটতে গেলে রক্তনালী অনেক সময় কেটে যেতে পারে, রক্তনালী অনেক সময় কেটে যেতে পারে। করোনারি অ্যাথেরেক্টমি, 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 টমি মানে সবসময় কাটা, অ্যাথেরেক্টমি মানে হচ্ছে এরকম একটা মেশিন ঢুকায়, হচ্ছে যে আমরা কি করলাম, এরকম একটা রোটেশনাল মেশিন ঢুকায় হচ্ছে যে আমাদের এই চর্বিকে কাটা হয়। এটাও রিস্ক, কারণ এটার কারণেও হচ্ছে যে আমাদের কি হয়, রক্তনালী কেটে যেতে পারে, রক্তনালী কেটে যেতে পারে। ঠিক আছে, রক্তনালীর রিস্ক আছে, রক্তনালী কেটে যেতে পারে।
আর আমাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা করোনারি স্ট্যান্টিং, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং এটাই এখন করা হয় করোনারি স্ট্যান্টিং যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রথমে এই দেখা যায় যে আমাদের কি করা হয়, যে প্ল্যাক আছে সেখানে একটা স্ট্যান্ড, বেলুনের মাধ্যমে আমরা একটা স্ট্যান্ড ঢুকাই। তো বেলুন দিয়ে প্রথমে জায়গাটাকে, এই যে প্রথমে বেলুন ঢুকাই জিনিসটাকে ফুলাই, তারপর হচ্ছে বেলুনের সাথে একটা স্ট্যান্ড পাঠাই, তারপরে এই স্ট্যান্ড বা রিংটা হচ্ছে যে আমরা বসায় দিই, এই হচ্ছে আমাদের চার ধরনের এনজিওপ্লাস্টি। এটা পরীক্ষার মধ্যে কিন্তু অ্যাজ এ সিকিউ আসবে। এই চার ধরনের এনজিওপ্লাস্টি আমরা হচ্ছে ছবি তোমাদের দেখাই দিলাম, এনজিওপ্লাস্টি তোমরা জানলা, বুঝে গেলা, ঠিক আছে। সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এইটা করোনারি স্ট্যান্টিং সবচেয়ে ভালো, এবং এটাই করা হয় কারণ এখানে বেলুন দিয়ে তুমি ফুলাই দেওয়ার পর আবার চুপসায় যেতে পারে, কারণ আর্টারি তো, এটা তো ইলাস্টিক। কিন্তু তুমি যখন একটা স্ট্যান্ড বা তুমি যখন একটা হচ্ছে যে রিং দিয়ে আসলা, তখন আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমরা হচ্ছে হার্ট অ্যাটাক পর্যন্ত পড়ে ফেলছি, এবং এর একটা চিকিৎসা আমরা পড়ে ফেললাম, সেটা হচ্ছে কি অ্যাথেরোপ্লাস্টি, যেটা আছে আমাদের কি বলি আমরা হচ্ছে একটা পড়ে ফেলছি, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে সেটা যে চিকিৎসা আছে এনজিওপ্লাস্টি, সেটা পড়ে ফেলছি। এখন দেখো হার্ট ফেইলিয়ার মানে কি? হার্ট ফেইলিয়ার মানে হচ্ছে হৃৎপিণ্ডের যতটুকু কাজ করার কথা ছিল ততটুকু কাজ যদি করতে না পারে, তখনই তাকে আমরা হার্ট ফেইলিয়ার বলি। পরীক্ষায় তুমি ফেল করবা কখন? এই যে সামনে এইচএসসি পরীক্ষা 33 যদি না পাও তাহলে ফেল করবা, আল্লাহ না করুক, এমন দিন না আসুক। সো হচ্ছে অন্তত বায়োলজিতে তো ইনশাল্লাহ আসবে না। এখন হার্ট ফেইলিয়ার জিনিসটা কি? যখন তার পর্যাপ্ত দেহের সকল স্থানে ঠিকমতো রক্ত সরবরাহ করতে না পারে, সকল স্থানে হচ্ছে আমাদের ঠিকমতো রক্ত সরবরাহ করতে না পারলে হার্ট যদি ঠিকমতো রক্ত সরবরাহ করতে না পারে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি হচ্ছে হার্ট ফেইলিয়ার বলি। তখন তাকে হার্ট ফেইলিয়ারের অনেক কারণ আছে, যে কারণগুলো হার্ট ফেইলিয়ার হতে পারে, যে হচ্ছে যে আমাদের ভালভুলার ডিজিজের কারণে হার্ট ফেইলিয়ার হতে পারে, হার্ট অ্যাটাকের ফলে পরবর্তীতে হার্ট ফেইলিয়ার হতে পারে, নানা কারণে আমাদের হার্ট ফেইলিয়ার হতে পারে। সো কারণ কি? কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, ভালভের সমস্যার কারণে, ভালভের সমস্যা, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক পরবর্তী, এমআই পরবর্তী, তারপর হচ্ছে যে তারপর উচ্চ রক্তচাপের কারণে, হাই প্রেশারের কারণে। আচ্ছা, রক্তে কোলেস্টেরল জমা কারণ মানে একজন জিজ্ঞাসা করছে, কোলেস্টেরল মানেই চর্বি, হাই প্রেশারের কারণে। সো হচ্ছে আমাদের এই কয়টা কারণে হচ্ছে। তারপর এনিমিয়া বা রক্তশূন্যতার কারণে, রক্তশূন্যতার কারণে। সো আমাদের হচ্ছে লক্ষণে যদি আসি আমরা, লক্ষণ যে কি লক্ষণ দেখা যাবে আমাদের। সো আমাদের হার্ট ফেইলিয়ার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের রাইট সাইডের যে রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল, সেইটা ফেল হতে পারে, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল সেটা ফেল হতে পারে। সো আমরা এটাকে দুই ভাগে ভাগ করে বলি, একটা হচ্ছে রাইট হার্ট ফেইলিয়ার, আর একটা হচ্ছে লেফট হার্ট ফেইলিয়ার। রাইট হার্ট ফেইলিয়ার হইলে আমাদের যে জিনিসটা দেখা যায় যে আমাদের হচ্ছে যকৃৎ বড় হয় ও ব্যথা করে, যকৃৎটা বড় হয়ে যায় এবং ব্যথা করে। সো কারণ হচ্ছে যে আমাদের রাইট সাইডের যে রাইট অ্যাট্রিয়াম আছে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড নিয়ে আসে কে? ইনফিরিয়র ভেনা কাভা। সো রাইট অ্যাট্রিয়াম যদি ঠিকমতো কাজ না করে, এমনি চুপসায় বসে আছে, সংকোচন বসানো হচ্ছে না, তো ইনফিরিয়র ভেনা কাভায় রক্ত জমতে থাকবে, ইনফিরিয়র ভেনা কাভায় রক্ত জমতে যকৃৎটা বড় হয়ে যাবে, যকৃৎ বড় হয় এবং ব্যথা করে, পেটে পানি চলে আসে। যকৃতের পর আমাদের কি হয়? পেটে পানি চলে আসে, পায়ে পানি চলে আসে, পেটে পানি চলে আসে, পায়ে পানি আসে, পেটে পানি আসে, পায়ে পানি আসে। এটা রাইট হার্ট ফেইলিয়ারে দেখা যায়। আর লেফট সাইড যদি ফেল হয়, লেফট হার্ট কোথা থেকে রক্ত নিয়ে আসে? লেফট অ্যাট্রিয়াম, রক্ত নিয়ে ফুসফুস থেকে। সো লেফট ভেন্ট্রিকল কাজ করতেছে না, লেফট ভেন্ট্রিকলে রক্ত বেরোইতেছে না, তাই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আমাদের রক্ত আসবে না, লেফট অ্যাট্রিয়ামে রক্ত জমে গেছে। লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত জমে গেলে এটা ব্যাকফ্লো হয়ে আমাদের লাংসে যাবে, তখন আমাদের ফুসফুসে পানি আসে। লেফট হার্ট ফেইলিয়ারে কি
কি হয় ফুসফুসে পানি আসে ফুসফুসে কি হয় ফুসফুসে পানি আসে ফুসফুসে পানি আসে ফুসফুসে পানি আসে সো হচ্ছে এবং আমাদের হচ্ছে যে একই সাথে প্রচন্ড শারীরিক দুর্বলতা থাকে কারণ কোষগুলোতে ঠিকমতো ব্লাড সাপ্লাই হয় না কোষগুলোতে ঠিকমতো ব্লাড সাপ্লাই হয় না ফুসফুসে পানি আসে এবং হচ্ছে যে রক্ত মাখানো কাশি হয় রক্ত মাখানো কাশি হয় রক্ত মাখানো কাশি হয় ফুসফুসে পানি আসে শ্বাসকষ্ট হয় রক্ত মাখানো কাশি রক্ত মাখানো কাশি রক্ত মাখানো কাশি এবং এই রোগীর হচ্ছে শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে কখন শুয়ে থাকলে এজন্য বালিশে শোয়াইতে হয় শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে বালিশে শোয়াইতে হয় তো চিকিৎসা হচ্ছে কোন কারণে তার হার্ট ফেলিয়ার হয়েছে ট্রিট দ্য কজ তাহলে হচ্ছে চিকিৎসা হচ্ছে ট্রিট দ্য কজ তার যে কারণটা সেই কারণটা ঠিক করে দাও ট্রিট দ্য কজ যে তার কারণ কি সেই কারণটা তুমি ঠিক করে দাও আচ্ছা এখন প্রতিকার তোমাদের বই সব জায়গায় প্রতিকারে বলা আছে কি তোমাদের বই সব জায়গায় প্রতিকারে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা যে ঠিকঠাক মতো খাবার খাবে ঠিকঠাক মতো ব্যায়াম করবে চর্বি জাতীয় খাবার কম খাবে শাকসবজি বেশি খাবে ডাক্তারের পরামর্শ মতো চলবে যদি ওষুধ থাকে ওষুধ খাবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে হাই প্রেশার থাকলে হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে সো তোমাদের বইয়ে সকল রোগের চিকিৎসা এভাবেই বলা আছে তো হার্ট ফেলিয়ার পর্যন্ত পড়ে ফেললে আমাদের রোগ শেষ এখন আসো যে তুমি ডাক্তারের কাছে গেলা ডাক্তার তোমাকে কিছু টেস্ট দিবে ধরো হচ্ছে যে আমাদের হচ্ছে টেস্টগুলো ইনভেস্টিগেশন ধরো যে কোনো বুক ব্যথা নিয়ে তুমি ডাক্তারের কাছে গেলেই তোমাকে প্রথম সে করাবে কি ইসিজি বা এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম এই ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ শনাক্ত করা যায় এর মাধ্যমে কি করা যায় হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ শনাক্ত করা যায় যে হৃৎপিণ্ডের প্রাথমিক আচ্ছা 10:30 আরেকটা ক্লাসের কথা বলা আছে যে হবে এখন লেকচার শেষ হয়নি শেষ না করেই কি আমি 10:30 লেকচারে চলে যাব না আমি অধ্যায়টা শেষ করব তারপর আমি আরেক চ্যাপ্টার শুরু করব তাই না সস্তির কমেন্টে ভাইয়া 10:30 শ্বাসক্রিয়া শোষণ বর্ণনার কথা ছিল আরে ভাই এটা শেষ না করে অর্ধেক রেখে এখন শ্বাসক্রিয়া শোষণে চলে গেলে হবে এটা শেষ করি করে 11টা বাজে আমরা শুরু করি তাই না অস্থিরতা না করি আচ্ছা আসো তাহলে দেখো হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ শনাক্ত করে যে ইসিজি দেখা আমরা হচ্ছে বুঝতে পারি যে হৃৎপিণ্ডে কি সমস্যা আছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ শনাক্তকরণ ইসিজি করার পর যদি আমার মনে হয় যে এই রোগীটার যা সমস্যা আছে সেটা হার্ট অ্যাটাক হইতে পারে তখন আমরা করাবো হচ্ছে ট্রপোনিন আই এই ট্রপোনিন আই এর লেভেল যদি বেশি থাকে তাহলে আমাদের এটা কি হতে পারে হার্ট অ্যাটাক শনাক্তকরণে যেমন যদি আমার মনে হয় যে হচ্ছে যে না এটা হচ্ছে হার্ট অ্যাটাক হইতে পারে তাহলে হচ্ছে আমি ট্রপোনিন আই করাবো যদি মনে হয় যে না এটা হার্ট অ্যাটাক না হার্ট ফেলিয়ার হতে পারে তাহলে আমি বিএনপি করাবো ব্রেন নেট্রিউটিক পেপটাইড এটা করাবো কি যদি আমি মনে করি যে রোগীর হার্ট অ্যাটাক না এর হার্ট ফেলিয়ার হয়েছে হার্ট ফেলিয়ার শনাক্তকরণে আমি বিএনপি করাবো হার্ট ফেলিয়ার শনাক্তকরণে এই কয়টা হচ্ছে ইমার্জেন্সি টেস্ট এরপর হচ্ছে আমি দেখলাম যে না তার হচ্ছে হার্ট অ্যাটাক হইলেও সেটা তত তীব্র লেভেলে হার্ট অ্যাটাক হয় নাই হার্ট অ্যাটাক হইলেও সেটা তত তীব্র লেভেলে হার্ট অ্যাটাক হয়তো হয় নাই রোগীটা হচ্ছে যে আমাদের বা হার্ট অ্যাটাক শনাক্ত হয়ে গেছে এখন কোন জায়গায় ব্লকটা সেটা বুঝবো কিভাবে যে কোন ধমনীতে ব্লক যে হচ্ছে তখন আমার করতে হবে হচ্ছে করোনারি এনজিওগ্রাম কি যে আমাদের করোনারি ধমনীতে ব্লক শনাক্তকরণে যে কোন করোনারি ধমনীতে আমাদের ব্লক সেটা শনাক্তকরণে ধমনীতে ব্লক শনাক্তকরণ এবং নরমালি কি করা হয় যে করোনারি এনজিওগ্রাম করার সময় এনজিওপ্লাস্টি করে দেওয়া হয় আমি দেখলাম যে আসলে হচ্ছে যে তার এইগুলো ইমার্জেন্সি টেস্ট হয়ে গেল এরপর হচ্ছে রোগী মোটামুটি সুস্থ হয়ে গেছে বা আমার ভালো আছে এখন হৃৎপিণ্ড কতটুকু কাজ করে সেটা দেখতে হবে তখন আমি করি হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা হচ্ছে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য
ক্ষমতা দেখার জন্য, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য আমরা কি করি, ইটিটি বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা করি এমআরআই করতে পারি যে হৃৎপেশির অবস্থান জানার জন্য, আর এক্সরে করতে পারি হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য। এক্সরে করতে পারি হচ্ছে কি হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়, ডানে আছে না বামে আছে, হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য, অবস্থান। আর হচ্ছে এই এমআরআই হচ্ছে হৃৎপেশির অবস্থা, হৃৎপেশি কেমন আছে, কি আছে, হৃৎপেশি ভালো আছে না খারাপ আছে, হৃৎপেশির অবস্থা জানার জন্য এমআরআই করি। প্রাথমিক রোগ শনাক্তকরণে হচ্ছে আমরা কি করি, ইসিজি করি, প্রাথমিক রোগ শনাক্তকরণে ইসিজি করি। বেসিক্যালি হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে এমসিকিউর জন্য 5 স্টার, ঠিক আছে। ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আসো যে আমরা চিকিৎসা জানি। ধরো অ্যারিথমিয়া হইলে অ্যারিথমিয়ার চিকিৎসা কি, অ্যারিথমিয়ার চিকিৎসা কি তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছি, দেখি কয়জন মনে আছে যে অ্যারিথমিয়ার চিকিৎসা। খালি কি ক্লাসই করো না একটু পড়ালেখাও করো? আসো দেখি যে অ্যারিথমিয়ার চিকিৎসা আমাকে বলতে পারো কিনা যে অ্যারিথমিয়ার চিকিৎসা কি। অ্যারিথমিয়ার চিকিৎসা কি? অ্যারিথমিয়ার চিকিৎসা হচ্ছে কৃত্রিম পেসমেকার লাগানো, কৃত্রিম পেসমেকার লাগানো, কৃত্রিম পেসমেকার লাগানো। পেসমেকার হচ্ছে একটা কম্পিউটারাইজড বিদ্যুতিক যন্ত্র যা অ্যাসে নোডের মতো, যা উদ্দীপনা তৈরি করে হার্টের নোডগুলাকে উদ্দীপনা দেয়। বেসিক্যালি অ্যাসে নোডের মতো কাজ করে। কি করে আমাদের অ্যাসে নোডের মতো কাজ করে। সো আমাদের দেখা যায় যদি অ্যাসে নোড ঠিকঠাক মতো কাজ না করে বা অসুস্থ হয়ে যায়, যদি আমাদের হচ্ছে যে এই অ্যাসে নোড ঠিক মতো কাজ না করে, ঠিক মতো কাজ করতেছে না, তখন একটা কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয় হার্টে, যা কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয় হার্টে, যা হৃৎপিণ্ডে উদ্দীপনা সরবরাহ করে হৃদস্পন্দন ঠিক রাখে, একে পেসমেকার বলে, একে কি বলে, একে পেসমেকার বলে। একটা পেসমেকারের লিথিয়াম ব্যাটারি থাকে, কম্পিউটারাইজ জেনারেটর থাকে, আর হচ্ছে যে আমাদের সেন্সরযুক্ত কিছু ইলেকট্রোড থাকে। তাহলে হচ্ছে কি থাকে আমাদের একটা পেসমেকার নরমালি হচ্ছে যে এরকম একটা পেসমেকার দেখতে, এই পেসমেকারের হচ্ছে যে আমাদের এরকম একটা তার থাকে, তার ভেতরে হচ্ছে যে এর হচ্ছে ব্যাটারি থাকে, লিথিয়াম ব্যাটারি। এখানে হচ্ছে কিছু কম্পিউটারাইজড সেন্সর থাকে, কম্পিউটারাইজড সেন্সর কাছে থাকে কিছু, এটা হচ্ছে কিছু সেন্সর, কম্পিউটারাইজড সেন্সর মানে এটা কম্পিউটারাইজড সিগন্যাল, এটা হচ্ছে আমাদের একটা
এটা হচ্ছে যে লিড, এটাকে আমরা কি বলি, এটাকে বলি লিড বলি, লিড। তো এখানে লিথিয়াম ব্যাটারি থাকে, কি থাকে, লিথিয়াম ব্যাটারি থাকে, এখানে কি থাকে, লিথিয়াম ব্যাটারি থাকে, লিড। আর এই জায়গাটা হচ্ছে ইলেকট্রোড, এটা হচ্ছে ইলেকট্রোড, 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 ইলেকট্রোড। কম্পিউটারাইজড, এটা জেনারেটর, সরি এটা কম্পিউটারাইজ জেনারেটর, লিথিয়াম ব্যাটারি কম্পিউটারাইজ জেনারেটর, জেনারেটর যেটা হচ্ছে আমাদের কি করে, সিগন্যাল জেনারেট করে। সো হচ্ছে এটা আমাদের চিত্র কি, পেসমেকার। চিত্র কি, চিত্র হচ্ছে পেসমেকার। চিত্র কি, চিত্র হচ্ছে পেসমেকার, চিত্র হচ্ছে পেসমেকার, পেসমেকার। আচ্ছা, পেসমেকার হচ্ছে আমাদের 3 টাইপের দেখা যায়, পেসমেকার, পেসমেকার, পেসমেকার হচ্ছে আমাদের 3 টাইপের আছে। একটা হচ্ছে এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী। একটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী। একটা হচ্ছে ত্রিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী। এক প্রকোষ্ঠী যেটা আছে সেটার মধ্যে একটা লিড, একটা লিড, একটা লিড, এবং সেটা হচ্ছে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামে দেওয়া হয়, রাইট অ্যাট্রিয়ামে দেয়। একটাই তার, সেটা রাইট অ্যাট্রিয়ামে দেয়, রাইট অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনার ঢেউটা শুরু করে সব জায়গায় ছড়ায় দেয়। এটা শুধু অ্যাসে নোডে সমস্যা থাকলে, কারণ অ্যাসে নোডের সাথে ইভি নোডেও সমস্যা, তাই এখন একটা লিড দিয়ে হবে না, 2টা লিড দিতে হয়, একটা রাইট অ্যাট্রিয়ামে, একটা রাইট ভেন্ট্রিকলে, একটা রাইট অ্যাট্রিয়াম, একটা রাইট অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। 2 জায়গায় হচ্ছে আমাদের কি দিতে হয়, এই তারটা দিতে হয়, কারণ শুধু রাইট অ্যাট্রিয়ামের সমস্যা না, সমস্যা তো রাইট ভেন্ট্রিকলেও, আমাদের রাইট ভেন্ট্রিকলেও আছে। তাহলে হচ্ছে 2 জায়গায় আমি দিলাম। ত্রিপ্রকোষ্ঠী যেটা সবচেয়ে খারাপ অবস্থা, হার্ট কামই করতেছে না ঠিক মতো, হার্ট ফালায় দেওয়ার মতো সিচুয়েশন, তখন হচ্ছে আমাদের কি থাকে, 3টা লিড থাকে, এবং হচ্ছে কোথায় কোথায় থাকে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই 3 জায়গায় দিই। রাইট অ্যাট্রিয়ামে উদ্দীপনা দিলে সেখান থেকে উদ্দীপনা লেফট অ্যাট্রিয়ামেও যেতে পারে। পেসমেকার বসাইতে আসলে আমাদের হার্ট কাটা লাগে না, এই জায়গায় বুকের মধ্যে একটা ফুটা করে পেসমেকার বসানো যায়। পেসমেকার বসানো হয় হচ্ছে ক্ল্যাভিকল যে বোনসটা আছে, ক্ল্যাভিকলের নিচে। পেসমেকার বসায় কোথায়, পেসমেকার ক্ল্যাভিকলের নিচে বসে, পেসমেকার বসায় হচ্ছে ক্ল্যাভিকলের নিচে, পেসমেকার বসে হচ্ছে ক্ল্যাভিকলের নিচে, ক্ল্যাভিকলের নিচে, ক্ল্যাভিকলের নিচে হচ্ছে পেসমেকার বসে, ক্ল্যাভিকলের নিচে হচ্ছে আমাদের কি বসে, ক্ল্যাভিকলের নিচে পেসমেকার বসানো হয়। ঠিক আছে, পেসমেকার 5 থেকে 10 বছর ঠিক থাকে। এটা পেসমেকার বসাইলে 5 থেকে 10 বছর হচ্ছে যারা ভালো থাকে, 5 থেকে 10 বছর এরা ভালো থাকে, 5 থেকে 10 বছর ভালো থাকে, 5 থেকে 10 বছর ভালো থাকে। ঠিক আছে, ওকে। এখন আসো যে আরেকটা আমাদের হচ্ছে যে অপারেশন, এই পেসমেকার বসানোর জন্য বুক কাটা লাগে না, সবচেয়ে ডেঞ্জারাস অপারেশন দুনিয়াতে হার্টের অপারেশন বলে। সো এই স্টার্নাম বরাবর কেটে এই বুকের পাঁজর এখানে একটা মেশিন দিয়ে রিবসগুলোকে আলাদা করে হার্টটাকে বের করে। সো হার্টটাকে বের করাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট হচ্ছে সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এই যে ওপেন হার্ট সার্জারি আছে, এই ওপেন হার্ট সার্জারি জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে যে রোগীর বুক কেটে হৃৎপিণ্ডটাকে উন্মুক্ত করে যে অস্ত্রোপচার করা হয়, যে রোগীর বুক কেটে, রোগীর বুক কেটে, রোগীর বুক কেটে, রোগীর বুক কেটে আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ড উন্মুক্ত করে যে অপারেশন করা হয়, যে হৃৎপিণ্ডটাকে বাইর করে যে অপারেশন করে, হৃৎপিণ্ড উন্মুক্ত করে যে অপারেশন করে, উন্মুক্ত করে যে অপারেশন করে, যে অপারেশন করে, অপারেশন করে, অপারেশন করে, একে ওপেন হার্ট সার্জারি বলে, একে ওপেন হার্ট সার্জারি বলে, 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 ওপেন হার্ট সার্জারি বলে। সো আগে ওপেন হার্ট সার্জারি সব কিছুর জন্য করতো, পেসমেকার লাগানোর জন্য ওপেন হার্ট সার্জারি করতো, হার্টে ব্লক হয়ে গেলে ওপেন হার্ট সার্জারি করতো, সব কিছুর জন্য ওপেন হার্ট সার্জারি করতো। এখন ওপেন হার্ট সার্জারির সংখ্যা অনেক কমে গেছে, যে হার্ট ওপেন করে চিকিৎসা করা হয় এমন জিনিস অনেক কমে গেছে। শুধুমাত্র এখন করোনারি বাইপাস সার্জারির ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করে, কারণ একটা ওপেন হার্ট করে সেটাকে বন্ধ করা সেটা খুবই টাফ একটা বিষয়, এবং এখানে রোগী মারা যাওয়ার রেটটা অনেক বেশি। সো ওপেন হার্ট সার্জারি আবার 3 ভাবে করা যায়, যে ওপেন হার্ট সার্জারি 3 ভাবে করা যায়, ওপেন হার্ট সার্জারি 3 ভাবে করা যায়, ওপেন হার্ট সার্জারি হচ্ছে 3 ভাবে করা যায়। এটাকে বলা হয় যে অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি। এখানে কি করা হয়, হার্ট বন্ধ, হার্ট অফ। এখানে হচ্ছে যে হার্টটাকে আমরা একদম টোটালি অফ করে দেই। একটা হচ্ছে হার্ট লাং মেশিন চলে, একটা হচ্ছে হার্ট লাং মেশিন, হার্ট লাং
মেশিন, হার্ট লাং মেশিন চলে, হার্ট লাং মেশিন চলে এবং এটার মাধ্যমে আমাদের সারা বডিতে ব্লাড ফ্লোটা হয়। সো এটাকে অন পাম্প সার্জারি বলি। হার্টটাকে টোটালি অফ করি, কারণ হার্ট যদি অফ না করি, হার্ট ধুপ করলে তুমি এক জায়গায় ফুটা করতে যাবে, আরেক জায়গায় ফুটা হয়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে অফ পাম্প সার্জারি। অফ পাম্প সার্জারি যে হার্টটা এখানে অন থাকে, হার্ট অন কিন্তু হচ্ছে অল্প বিট দিবে, যে হচ্ছে আমি ওষুধ দিয়ে হার্টটাকে একদম মানে দুর্বল করে যে এই সংকোচন প্রসারণ কমায়া আমি কাজ করবো, এটাকে বলে অফ পাম্প সার্জারি। আর হচ্ছে রোবোটিক সার্জারি করা হয়, রোবোটিক সার্জারি, আরেকটা কি রোবোটিক সার্জারি, রোবট সহযোগে করা হয়। আর হচ্ছে এর প্রয়োগটা, ওপেন হার্ট সার্জারির প্রয়োগটা বর্তমানে হয় সবচেয়ে কমনলি হয় হচ্ছে করোনারি বাইপাস সার্জারিতে। প্রয়োগটা হয় হচ্ছে ওপেন হার্ট সার্জারি, প্রয়োগটা হয় হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, বা এটাকে মেডিকেলীয় ভাষায় বলা হয় এটাকে বলে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এই টার্মটা দেখবা যে ডাক্তাররা ব্যবহার করে, আমাদের কারো বাবা মার হয়েছে কিনা আমি জানি না, এটাকে বলে ক্যাবস বলা হয়, আল্লাহ না করুক না হোক, ঠিক আছে? আর হার্টের যে কোনো সমস্যা পুরুষে বেশি কমন, নারীদের কম কমন, কারণ পুরুষের হার্ট অ্যাটাক সবচেয়ে কমন, স্ত্রীদের হার্ট অ্যাটাক খুবই আনকমন, বাট হইলে বাঁচে না। মহিলাদের হার্ট অ্যাটাক হয় না, বাট হইলে বাঁচার রেট কম। পুরুষের হার্ট অ্যাটাক হয়, হইয়া বাইচাও যায়। এই বাইপুস লিখে রাখছি, চিন্তা করো, বাইপাস জিনিসটা কি, করোনারি বাইপাস সার্জারি জিনিসটা আসলে কি, বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে এই যে ধরো আমাদের একটা কার্ডিয়াক মাসেল আছে, এই যে একটা কার্ডিয়াক মাসেল, এই হচ্ছে আমাদের কি একটা কার্ডিয়াক মাসেল। এখন আল্লাহ আমাদের একটা মাসেল রে শুধু একজন রে দিয়ে ব্লাড ফ্লো করায় নেই, একটা মাসেল রে যে কত মানুষরে দিয়ে ব্লাড ফ্লো করাইছে, মানে অনেক জায়গা থেকে ব্লাড ফ্লো করাইছে, হ্যাঁ, অনেক জায়গা থেকে ব্লাড ফ্লো করাইছে। এগুলোকে আমরা মেডিকেলের ভাষায় অ্যানাস্টোমোসিস বলি, যে একটা নষ্ট হইলে আরেকটা হচ্ছে কাজ করতে পারবে। এখন কিন্তু তারপরও আমরা এত খাওয়া দাওয়া করি, খাইতে অবস্থা খারাপ আমাদের, এখন খাইতে অবস্থা খারাপ, এখানে 3টা ব্লাড ফ্লো হয়। এখন এইটাও পুরা চর্বি দিয়ে বন্ধ হয়ে গেছে, এটাও পুরা চর্বি দিয়ে বন্ধ হয়ে গেছে, এটাও পুরা চর্বি দিয়ে বন্ধ হয়ে গেছে, এটাকে বলি আমরা ট্রিপল ভেসেল ডিজিজ বলি। 3টা ভেসেলে সমস্যা হয়েছে, এখন কোনোভাবেই ও আর অক্সিজেন পাইতেছে না, একটা বন্ধ হয়েছে, আরেকটা 3টাই বন্ধ হয়ে গেছে, বা 3টা বন্ধ হওয়ার কাছাকাছি। তখন 3টা রিং না পরায়া, ডাক্তাররা যেটা বলে যে ট্রিপল ভেসেল ডিজিজ হইলে 3টা রিং না পরায়া আমার পায়া থেকে বা বুক থেকে একটা আর্টারি নিয়ে বা একটা শিরা নিয়ে এখানে একটা বাইপাস চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হয়। এখানে কি করা হয়, এখানে একটা বাইপাস চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হয়, এটাকে বলা হয় বাইপাস গ্রাফটিং। এটা হচ্ছে কি, এই ধমনীটা নতুন ধমনী লাগাই দেয়, নতুন রক্তনালী লাগায়, এটাকেই বলা হয় হচ্ছে বাইপাস গ্রাফটিং। এই যে করোনারি আর্টারি, গ্রাফট মানে কি অন্য জায়গা থেকে এনে নেওয়া, করোনারি আর্টারি বাইপাস করে আমরা গ্রাফটিং করলাম। তো এই বাইপাস গ্রাফটিং এর জন্য হচ্ছে, বাইপাস গ্রাফটিং এর জন্য রক্তনালী নেয় কোথা থেকে, গ্রাফটিং এর জন্য রক্তনালী নেয় 2 জায়গা থেকে। শেষ, আমাদের ক্লাস শেষ। জন্য রক্তনালী নেয় হচ্ছে কোথা থেকে, সব পড়ায় দিলাম, বুঝছো? অনেক কিছু ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াইতে পারতাম, বাট সব পড়ায় দিলাম, যেহেতু ওয়াদা করছি যে 30 দিনে তোমাকে একদম বস বানায় দিব, সো ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াইলে হচ্ছে যে বস তো হবে না, সো এই জন্য সব পড়ায় দিব। যে বাইপাস গ্রাফটিং রক্তনালী জানি, সব পড়ায় দেওয়ার পরে তোমরা করবা কি, যে হচ্ছে আমি পড়ায় দিলাম সব, কিন্তু পরে তোমরা এইচএসসির পর মেডিকেল অ্যাডমিশন কোচিং করবা অন্য ভাইয়ার কাছে, সাদাব ভাইয়ের কাছে সব পড়েই ফেলছি, যাই অন্য ভাইয়ের কাছে পড়ি, সাদাব ভাইয়ের কাছে আসবা না, জানি অনেকে কাজ করবা, আবার অনেকে বলবা যে না সাদাব ভাইয়া ভালো পড়াইছে, সাদাব ভাইয়ের কাছে বায়োলজি ঠিকঠাক মতো করছি, মেডিকেল অ্যাডমিশনের পর বায়োলজি কোচিং সাদাব ভাইয়ের কাছেই পড়ি। যেটাই করো কোনো সমস্যা নেই, আমি যেহেতু ওয়াদা করছি তোমার আমি ঠিক মতো পড়াবো, ঠিক মতো আমি পড়াই দিলাম। সো করোনারি আর্টারি যে বাইপাস গ্রাফটিং এর জন্য রক্তনালী 2 জায়গা থেকে নেওয়া হয়, যে পা থেকে হচ্ছে স্যাফেনাস ভেইন নেওয়া হয়, পা থেকে স্যাফেনাস ভেইন নেয়, অথবা হচ্ছে বুক থেকে ইন্টারনাল মেমারি আর্টারি নেয়, ইন্টারনাল মেমারি আর্টারি নেওয়া হয়, ঠিক আছে? ওকে, তো তাইলে আমরা হচ্ছে বাইপাস গ্রাফটিংটা বুঝে গেলাম। তো আমাদের শেষ, এখন আসো সিকিউতে। অনেক পড়াইছি, এবার এটার হচ্ছে ক খ গ গ হ, তোমরা বলো
এটার ক খ গ গ হ তোমরা বলো। এক্সামে চিত্র আঁকা লাগবে পেসমেকারের, হ্যাঁ আঁকতে হবে। এই ক খ গ গ হ বলো। আমরা এইচএসসির পর কিন্তু নতুন মেডিকেল অ্যাডমিশন ব্যাচ লঞ্চ করব। যারা এখন আমাদের আলফাতে ভর্তি হইতে পারতেছো না, যে এখন এইচএসসির জন্য পড়া লাগতেছে, এইচএসসির পর কিন্তু আমাদের নতুন ব্যাচ আসবে, মাথায় রেখো, বলে রাখলাম, ঠিক আছে? আসো এবার এটার ক খ গ গ হ অনেক পড়া লাইছি, এবার তোমরা উত্তর দাও, পটাপট উত্তর দাও, পটাপট চ্যাপ্টার শেষ করে ফেলি। চিত্র আঁকতে পারো না কেন? চিত্র আঁকতে পারা করছে কে? কেউ বলছে চিত্র আঁকোরা? শিখাই তো দিতেছি চিত্র আঁকতে হয় কেমনে, তারপর না পারলে কি কম, আর কিছু করার নেই। আচ্ছা আসো, যেখানে আমরা আসতেছিলাম অ্যারিদমিয়া কি? পারি, তাই না? হৃৎপিণ্ডের কপাটিকা কি? পারি। উদ্দীপকের প্রক্রিয়াটা বর্ণনা করতে বলছে, যে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন সৃষ্টি হয়। আচ্ছা, মানুষের বক্ষগহ্বরে অবস্থিত পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত অঙ্গটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন হয়। গ কি বলো তো? গ কি চাইছে? গ কি চাইছে বলো? শোনো, চিত্র আঁকা তো আমি ক্লাসে শিখাই দিচ্ছি, যেগুলো শিখাই দিচ্ছি এগুলা পারবা না? পেসমেকারের যে ছবিটা আঁকলাম এটা আঁকতে পারবা না? এটা আঁকতে না পারলে কচু গাছ গলায় লাগায় ঘুরো, এই ছবিটা তুমি আঁকতে পারবা না? পেসমেকারের এই ছবিটা, তাহলে কচু গাছ গলায় লাগাও একটা, হচ্ছে যে সুতা দিয়া লাগায় কচু গাছ নিয়ে ঘোরো, এই ছবি যদি আঁকতে না পারো, ঠিক আছে? কচু গাছের সাথে ফাঁসি দেওয়া কিন্তু লজ্জাজনক ভাবে বুঝায়। কি কেন বলে? যে কচু গাছ লাগায় তুমি ঝুলবা, ঘুরবা সারা দেশ, যে কচু গাছ লাগায় ঝুলতেছে। এই ছবি আঁকতে না পারলে আর কি বলবো, কিছু বলার নেই। আচ্ছা, গ কি বলছে বলো, তাড়াতাড়ি বলো, উত্তর তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি শেষ করি, আরেকটা অধ্যায় ধরতে হবে। আচ্ছা দেখো, এটার উত্তর, গয়ের উত্তর কিন্তু তোমরা এক একজন এক একটা দিতেছো। চিন্তা করে দেখো, প্রশ্নটা পড়ে দেখো, যে মানুষের বক্ষগহ্বরে অবস্থিত পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত অঙ্গটা নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন সৃষ্টি করে, নিজ থেকে হার্ট স্পন্দন সৃষ্টি করে। স্বয়ংক্রিয় মানে নিজে নিজে, তাহলে এটা কি বুঝাচ্ছে? এখন তোমরা বলতেছো ব্লাড ফ্লো অফ হার্ট, এতক্ষণ পড়ানোর পর যদি এই উত্তর দাও, কষ্ট পাইলাম শুনে। ব্লাড ফ্লো অফ হার্ট চাইছে না অন্য কিছু চাইছে? চিন্তা করো, স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন, এখানে কিন্তু রক্ত প্রবাহ বলে নাই। রক্ত প্রবাহ বললে রক্ত প্রবাহ বলতো, এখানে বলছে হার্টের স্পন্দনের কথা বলছে, যে হার্ট এর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন। তাহলে উল্লেখিত প্রক্রিয়াটা কি? উল্লেখিত প্রক্রিয়াটা কি? এটা তো মায়োজেনিক নিয়ন্ত্রণ রে বাপ্পেরা, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা কি আমাদের? এটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, যে আমাদের এই মায়োজেনিক যে নিয়ন্ত্রণ আছে, অ্যাসে নোড, এভি নোড, পার্কিনসে ফাইবার, বান্ডেল অফ কারণ স্পন্দনের কথা বলছে। স্পন্দন তৈরি হয় কোথায়? মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের স্পন্দন তৈরি হয়। হার্টবিট তৈরি হয় কিভাবে? মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে। এবং এই গ না বুঝলেও ঘ দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটা ব্যাহত হলে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে অঙ্গটি স্বাভাবিক রাখা যায়। বিশ্লেষণ করো, তাইলে কি? পেসমেকার, পেসমেকারের কথা বলছে, পেসমেকারের কথা বলছে। পড়াই দিছি পেসমেকার সুন্দর করে, বই থেকে আরেকটু সুন্দর করে একটা রিডিং মারলেই তুমি হচ্ছে পেসমেকার হচ্ছে যে পারবা, পেসমেকার, ঠিক আছে? পেসমেকার। এরপরের প্রশ্ন হচ্ছে যে, এরপরের প্রশ্ন উত্তর দাও। এনজাইনা কি? পারি। আর্টারিওস্ক্লেরোসিস আর অ্যাথেরোস্ক্লেরোসিস একই কথা। আর্টারিওস্ক্লেরোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিস একই কথা। আর্টারিওস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস একই কথা। এটা হচ্ছে যে সুন্দর মতো জেনে নাও, আর্টারিওস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস একই কথা। দেখি তো এই আর্টারিওস্ক্লেরোসিস দেওয়া আছে নাকি আমার বইয়ে। আচ্ছা,
আর্টারিওস্ক্লেরোসিস আর এই যে আমরা তোমাদের যে অ্যাথেরোস্ক্লেরোসিস পড়াইছি, স্ক্লেরোসিস একই সংজ্ঞা আসে, সংজ্ঞা একই আসে, যদিও দুইটার মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে। আচ্ছা, কপাটিকার ভূমিকা বিশ্লেষণ করো, এটা আমরা পারবো। এখন বলছে উদ্দীপকের অঙ্গটির কার্যক্রম পি কিভাবে নিয়ন্ত্রণ করে। এই পি জিনিসটা কি দেখো তো, পি জিনিসটা কি, পি কি বলো? এই পি জিনিসটা কি? পি, এই যে পি জিনিসটা আছে, পি জিনিসটা কি? পি যে কথাটা আছে, পি জিনিসটা কি বলো? এই যে পি, এই পি যে বিষয়টা আছে, পি জিনিসটা কি? পি জিনিসটা আমাদের কি বলো? পি বলতে পারলে বুঝবো যে পারছো। পি ছবিটা দেখা, এই যে তিন দিকে যায়, ভাইয়া ভাবে ডট 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 দিছি যে প্রবাহটা তিন দিকে যায়, প্রবাহ না মানে উদ্দীপনাটা তিন দিকে যায়। ভেরি গুড, অ্যাসে নোড। পি হচ্ছে অ্যাসে নোড, ভেরি গুড, খুবই হ্যাপি হইলাম যে তোমরা পি উত্তর দিতে পারছো। অঙ্গটির কার্যক্রম পি কিভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে অ্যাসে নোড থেকে উদ্দীপনার ঢেউ শুরু হয়, সেটা এভি নোডে যায়, তার মানে মায়োজেনিক নিয়ন্ত্রণ জানতে চেয়েছে। এখানেও, এখানে উত্তর কি? এখানে উত্তর হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে, মায়োজেনিক নিয়ন্ত্রণ। ওকে, তারপর সামনে যদি যাই, সেখানে হচ্ছে যে আবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার পরীক্ষা করে তাকে বললেন তার হৃৎপিণ্ডের বিশেষ পেশিগুচ্ছ ছন্দহীনতার কারণে কার্ডিয়াক চক্রে সমস্যা হয়েছে, এই জন্য ডাক্তার তাকে বিশেষ যন্ত্র বসানোর পরামর্শ দিলেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম কথা যে উদ্দীপকে উল্লেখিত চক্রটা ব্যাখ্যা করো, আরেকটা বলছে ডাক্তারের পরামর্শ হচ্ছে যে যুক্তিযুক্ত। এটা দেখো, চিন্তা করো, ডাক্তারের কথা তোমার বিবেচনা করতে দিছে যে ঠিক কিনা বলো। তাহলে চক্রটা কোন চক্র? এখানেও যে আমাদের কি হয়েছে, যে পেশিগুচ্ছের সমস্যা, পেশিগুচ্ছের সমস্যার কারণে ছন্দহীনতা তৈরি হয়েছে, তার মানে এটাও কি আমাদের, এটাও হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ জানতে চাইছে, মায়োজেনিক নিয়ন্ত্রণ জানতে চাইছে। আর ডাক্তার যা কইছে ঠিকই কইছে, পেসমেকার বয়ে ঠিক হয়ে যাও। হেমাটোপয়েসিস কি আমরা জানি, অ্যানজাইনার লক্ষণ কি জানি, বাপরে বাপ আমরা করতে বসতো এমন আর এই এলাকায় নেই। আচ্ছা, রহিম সাহেব শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অন্যান্য উপসর্গ নিয়ে হচ্ছে যে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বলল যে বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির অঙ্গ মানে হার্টের যে রক্তনালী আছে, করোনারি ধমনী, সেই করোনারি ধমনীতে প্লাক সৃষ্টি হয়েছে। তো রক্ত কি, রক্ততঞ্চন বলতে কি বুঝাও? এই উদ্দীপকের অঙ্গের লম্বচ্ছেদের চিত্র আঁকো। হার্টের ছবি, এটা আমরা পারি, হার্টের ছবি এটা আমরা পারি। আর ঘতে কি চাইছে দেখো, রক্তনালীর জটিলতা নিরসন বড় আকারের অপারেশন ছাড়াই সম্ভব। তাহলে এই ঘয়ের উত্তর কি বলো, এই ঘয়ের উত্তর কি বলো? ঘয়ের উত্তর কি বলো? যে বড় অপারেশন ছাড়াও হার্টে যে প্লাক জমছে এটা ঠিক করা যায় কিসের মাধ্যমে? এনজিওপ্লাস্টির মাধ্যমে, তাই না? এনজিওপ্লাস্টির মাধ্যমে, এনজিওপ্লাস্টির মাধ্যমে। আচ্ছা, সামনে যদি যাই, যে মানবদেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পুষ্টি উপাদান পরিবহনে সম্পৃক্ত তরল যোজক কলা সঞ্চালনে একটি সংকোচন প্রসারণশীল অঙ্গ মুখ্য ভূমিকা রাখে। তরল যোজক কলা মানে রক্ত, সংকোচন প্রসারণশীল অঙ্গ মানে হৃৎপিণ্ড বুঝাইতেছে। উক্ত অঙ্গটিতে পুষ্টি সরবরাহ একটা বিশেষ নালীর মধ্যে হয়, যে ওই অঙ্গটা হৃৎপিণ্ডেও তো অক্সিজেন ব্লাড সাপ্লাই করতে হবে, সেটা একটা বিশেষ নালীর মাধ্যমে হয়, সেটা আমাদের কি? করোনারি ধমনী। অ্যান্টিজেন কি বুঝাইছি সেই ক্লাসে, মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝায় জানি। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অকার্যকর হওয়ার কারণগুলা কি লেখো, যে আমাদের উদ্দীপকে উল্লেখিত অঙ্গটা অকার্যকর হওয়ার কারণগুলা। হার্ট কাজ করতে পারে না কি কি কারণে? হার্টের যে রোগগুলা, সেখানে বেসিক্যালি আমাকে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলা যে তোমাদের পড়াইছি, ওই কার্ডিওভাস্কুলার ডিজিজগুলার নাম বলবা। কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে আমাদের হার্ট কি হইতে পারে? অকার্যকর হইতে পারে। এই উদ্দীপকে উল্লেখিত অঙ্গে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশল ব্যাখ্যা করো। তাইলে ওই অঙ্গে আমাদের হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সংবহনের প্রক্রিয়া হচ্ছে অক্সিজেন ও পুষ্টি সংবহনের প্রক্রিয়া হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন ব্যাখ্যা করতে হয়েছে ছোট করে, তাহলে ছোট করে করোনারি সংবহন ব্যাখ্যা করবা। তাহলে দেখো, এখন বোর্ড প্রশ্নগুলায় প্রতিটা জিনিস টাচ করে, প্রতিটা জিনিস টাচ করে। আগে খালি হার্টের লম্বচ্ছেদায়িকা শিখাই দিলে হয়ে যেত, ওইটা থেকেই সব জায়গায় প্রশ্ন আসতো। বাট এখন বোর্ড প্রশ্নগুলায় সবগুলা টপিক টাচ করে, যে বলছে অঙ্গে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশল করোনারি সংবহনের মাধ্যমে আমাদের যায়। করোনারি সংবহন, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে প্রশ্ন চাইছে আমাদের কাছে। তারপর হইছে আমাদের এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানবদেহে একটা মারাত্মক সমস্যা। সিরাম কাকে বলে? রক্ততঞ্চন বলতে কি বোঝায়? আমাদের উদ্দীপকের অঙ্গের গঠন ও কাজ।
উদ্দীপকের অঙ্গের গঠন ও কাজ, হার্টের গঠন এবং কাজ আমরা পারবো। সমস্যা সৃষ্টির কারণ ও চিকিৎসা, এমআই এর কারণ আমরা একদম ছবি এঁকে বুঝিয়ে দিতে পারবো, এমআই এর কারণ। আর হচ্ছে চিকিৎসা কি, চিকিৎসা কারণ এন্ড চিকিৎসা, চিকিৎসা বললে তুমি এই জায়গায় চিকিৎসা দিবা হচ্ছে এনজিওপ্লাস্টি, এমআই এর চিকিৎসা দিবা হচ্ছে কি এনজিওপ্লাস্টি হচ্ছে এমআই এর চিকিৎসা, ঠিক আছে, একদম স্পেসিফিক চিকিৎসা বললে। তারপর হচ্ছে আমাদের প্রশ্ন, শ্রেণীকক্ষের শিক্ষক হৃৎপিণ্ডের কপাটিকা নিয়ে কথা বললেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তের আয়তনের ভূমিকার কথা বললেন। এই যে কপাটিকা নিয়ে উদ্দীপকের প্রথমাংশের আলোচিত বিষয়টা বর্ণনা করো। প্রথমাংশে আলোচিত বিষয় কি, কপাটিকা। তাহলে কপাটিকাগুলোর ওই যে ছকটা, যেটা ছবি এঁকে কপাটিকার ছকটা লিখে দিতে হবে। দ্বিতীয় অংশে আলোচিত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল বলছে কি রক্তের চাপ নিয়ন্ত্রণে রক্তের আয়তনের ভূমিকা আছে। তার মানে আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ রিসেপ্টরের কথা বলছে, আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের ভূমিকা যাইছে। তা আমরা কি একটা প্রশ্ন বাদ দিছি? আমরা এই একটা প্রশ্ন বাদ দিইনি। ইচ এন্ড এভরি লাইন তোমাদের আমি পড়াই দিছি। বলতে পারবা যে আমাদের 24 ব্যাচে একজন সাদাব ভাইয়া ছিল যে আমাদের প্রতিটা লাইন পড়াই দিছে বইয়ের। আচ্ছা, এখানে যে ছবিটা আছে এই ছবিটা কি? এই ছবিটা কিন্তু একটা কপাটিকার ছবি, ট্রাইকাস্পিড বাইকাস্পিড, এই দুইটা হচ্ছে সেমিলুনার কপাটিকা। তাহলে অ্যাসেনোডের পূর্ণরূপ আমরা পারি, কর্নারি সংবহন বলতে কি বোঝায় সেটা আমরা পারি। তারপর হচ্ছে উদ্দীপকের চিত্রে চিহ্নিত অংশগুলো কিভাবে কাজ করে কপাটিকাগুলা, এটা আমরা বলতে পারবো এটা ট্রাইকাস্পিড, এটা বাইকাস্পিড। এটা আমাদের তাহলে কি হবে, রাইট সাইডে হবে এটা পালমোনারি সেমিলুনার কপাটিকা আর হচ্ছে অ্যাওটিক সেমিলুনার কপাটিকা। সো হচ্ছে আমরা উদ্দীপকের চিহ্নিত অঙ্গগুলা কিভাবে কাজ করে এই প্রশ্ন পারবো। মানবদেহের চিত্রের অঙ্গটির ভূমিকা অপরিসীম, আমাদের হৃৎপিণ্ডের ভূমিকা আমাদের বডিতে অপরিসীম, হৃৎপিণ্ডের ভূমিকা আমাদের বডিতে হচ্ছে অপরিসীম। হৃৎপিণ্ডের ভূমিকা বইলা শেষ করা যাবে না, এত এত ভূমিকা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমরা দেখতে পাই, এত এত ভূমিকা আমরা হৃৎপিণ্ডের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের দেহের রক্তকে বাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য ত্রিকোণাকার একটা অঙ্গ প্রধান ভূমিকা পালন করে, তবে দেহের শরীরবৃত্তীয় স্থিতি অবস্থার জন্য রক্ততঞ্চন একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কাইল কি? কাইল জিনিসটা হচ্ছে ওই যে সাদাটে, লসিকা যখন সাদাটে হয় কাইল বলা হয়। কার্ডিয়াক চক্র, উদ্দীপকের অঙ্গটা লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র শিখাইছি, আমি তোমাদেরকে শিখাইছি লম্বচ্ছেদ। উদ্দীপকে উল্লেখিত গুরুত্বপূর্ণ জৈবনিক কাজটি কি স্বাভাবিক অবস্থায় দেহে ঘটে? আচ্ছা, তবে দেহের শরীরবৃত্তীয় স্থিতি অবস্থায় রক্ততঞ্চন, আচ্ছা বলছে রক্ততঞ্চন একটি গুরুত্বপূর্ণ জৈবিক কাজ। রক্ততঞ্চন কি স্বাভাবিক অবস্থায় ঘটে? উত্তর হচ্ছে না। কেন ঘটে না? 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্ট হচ্ছে লিখতে হবে, না ও কারণ, না ও কারণ। তাহলে কিন্তু এটা এক পেজের প্রশ্ন, বাট লিখলেই 4 মার্ক। তারপর হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে মানুষের দেহে মোচাকৃতির একটা অঙ্গ আছে যা 4 প্রকোষ্ঠে বিভক্ত, কপাটিকা যুক্ত, অঙ্গটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। পেসমেকার কি আমরা জানি। রক্তকণিকাগুলোকে কেন রক্তকোষ বলে না এটাও পড়াই দিছি। কপাটিকাগুলোর অবস্থান, নাম, কাজ এটাও পারি। উদ্দীপকের আলোকে অঙ্গটার নিয়ন্ত্রণ কৌশল, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় মানে মায়োজেনিক নিয়ন্ত্রণ। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় মানে কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, তারপর যদি আমরা আসি যে আমাদের দেহে একটি সেন্ট্রাল পাম্পিং অর্গান আছে, হৃৎপিণ্ড। সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। সিরাম কি আমরা জানি, পোর্টাল সংবহন কি আমরা জানি। লম্বচ্ছেদ আঁকতে পারবো যে অঙ্গটিতে দুটি বিশেষ সময়ে বিশেষ কারণে 2টা শব্দের তৈরি হয়। সো হচ্ছে লাভ অ্যান্ড ডাব, লাভ অ্যান্ড ডাব, লাভ অ্যান্ড ডাব। ডাব হয় কখন? ভেন্ট্রিকুলার ডায়াস্টলে, লাভ হয় কখন? ভেন্ট্রিকুলার সিস্টলে। কার্ডিয়াক চক্র ছবি এঁকে বুঝাই দিছি, আশা করি লিখতে কোনো সমস্যা হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের এই মানবদেহে বুকের বাঁদিকে ত্রিকোণাকার একটা অঙ্গ আছে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই ছন্দময় গতিতে স্পন্দিত হয়। এই সারফেক্টেন কি? এটা একটু পরের ক্লাসে পড়বো। সাইনোসাইটিস কি? একটু পরের ক্লাসে পড়বো। অঙ্গটার লম্বচ্ছেদ আঁকতে পারবো। আর উদ্দীপকের শেষ উক্তিটা বিশ্লেষণ করো। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হচ্ছে এরা স্পন্দিত হতে পারে। মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে রক্তকণিকা দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। এখানে হচ্ছে এ আর বি দেখাইছে, সে তো রক্তকণিকার মধ্যে এ আর বি, এটা কোন ধরনের ছবি দেখাইছে? বাপরে বাপ, এটা তো এখানে হচ্ছে যে আমাদের 3টা খণ্ড দেখা যাচ্ছে। এ 3টা খণ্ড, 1 2 3, এ 3টা খণ্ড, এ আর বি। হ্যাঁ,
আচ্ছা, এ তো দানাদার, উদ্দীপকে উল্লিখিত এ ধরনের কণিকার গঠনগত ও কার্যগত ভিন্নতা ব্যাখ্যা করো। এ তো দানাদার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে দানাদার। আচ্ছা, ভেরি গুড, এ হচ্ছে দানাদার আর বি হচ্ছে কি আমাদের অদানাদার। সো হচ্ছে শ্বেত রক্তকণিকা দানাদার এবং অদানাদার দুইটা ভাগ আছে। এই দানাদার যে নিউট্রোফিল দানাদার যে আছে, এই দানাদারগুলার তিন ভাগ। দানাদার হচ্ছে আমাদের আবার তিন প্রকার আছে, দানাদার তিন প্রকার, দানাদার তিন প্রকার, একদম ডিটেলসে প্রতিটার গঠন এবং কাজ পরে আসছি। দেহের প্রতিরক্ষায় বি ধরনের কণিকার ভূমিকা। অদানাদারের যে আমাদের দুইটা ভাগ আছে, মনোসাইট আর লিম্ফোসাইট, এই মনোসাইট এবং লিম্ফোসাইটের যে ভাগগুলা প্রতিরক্ষায় ভূমিকা রাখে। কারণ মনোসাইট ফ্যাগোসাইটোসিস, মনোসাইট থেকে ম্যাক্রোফেজ হয় যা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস কি বলতেছিলা, আরেকটা জিনিস হচ্ছে ওই যে ভুলে গেলাম, আরেকটা জিনিস হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, টি লিম্ফোসাইট আছে, এনকে সেল আছে, প্রতিরক্ষায় তো এর ভূমিকা অসাধারণ। তারপর হচ্ছে আমাদের মানবদেহে নিউক্লিয়াসবিহীন কণিকা। নিউক্লিয়াসবিহীন কণিকা তো দুইটা, নিউক্লিয়াসবিহীন কণিকা হচ্ছে একটা হচ্ছে আরবিসি আর একটা হচ্ছে অনুচক্রিকা, দুইটাই নিউক্লিয়াসবিহীন অনুচক্রিকা। আর নিউক্লিয়াস যুক্তকে, নিউক্লিয়াস যুক্ত হচ্ছে ডাব্লিউবিসি, নিউক্লিয়াস যুক্ত ডাব্লিউবিসি। তো উদ্দীপকে উল্লিখিত এ চিহ্নিত অংশের প্রকারভেদ, এ চিহ্নিত অংশ যে আছে নিউক্লিয়াস যুক্ত কণিকা, এর প্রকারভেদ আমার চেয়ে ভালো কেউ পারবে না ইনশাল্লাহ। উদ্দীপক সংশ্লিষ্ট বি এবং সি এর তুলনা, আরবিসি এবং অনুচক্রিকের তুলনা আমি পারবো। আচ্ছা, এখানে বলছে যে আমাদের এই এ আর বি রক্তবাহিকাগুলা ব্যতিক্রম ধর্মী। ফুসফুস থেকে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসে যেটা, এটা হচ্ছে পালমোনারি ভেইন, আর রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যায় হচ্ছে পালমোনারি আর্টারি। দুইটা ব্যতিক্রম ধর্মী, ব্যতিক্রমী অক্সিজেন পরিবহন করে। চিত্রে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে। দ্বিচক্রী রক্ত সংবহন জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে দেখো, আমাদের বডিতে রক্ত সংবহনটা কিভাবে হয়? আমাদের বডিতে রক্ত সংবহন হয় হচ্ছে এই রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুস যায়, ফুসফুস থেকে আবার হার্টে আসে, এটা একটা চক্র। আরেকটা চক্র হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে দেহতে যায়, দেহ থেকে আমাদের হচ্ছে আবার কি হয়, রাইট অ্যাট্রিয়াম আসে, এটা একটা চক্র। তাহলে এটা একটা সাইকেল, এই ফুসফুস একটা সাইকেল আর দেহ একটা সাইকেল। আমাদের বডিতে মূল সংবহন দুইটা, একটা সিস্টেমিক সংবহন, একটা পালমোনারি সংবহন। এই সিস্টেমিক একটা চক্র আছে, পালমোনারি একটা চক্র আছে। এই জন্য আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন দ্বিচক্রী সংবহন বলা হয়, দ্বিচক্রী সংবহন বলা হয়। সেটা তুমি হার্টের ছবিটাইকা পালমোনারি সংবহন এবং হচ্ছে যে সিস্টেমিক সংবহন, এই দুইটা সংবহন ব্যাখ্যা করে দিবা, বলবা, ব্যাখ্যা করে দিয়ে বলবা মানবদেহে দ্বিচক্রী সংবহন দেখা যায়। সো হচ্ছে আমাদের এই রক্ত সংবহন আমাদের হচ্ছে শেষ, রক্ত সংবহন আমাদের শেষ। এবং হচ্ছে রক্ত সংবহন ইনশাল্লাহ এই ক্লাসটা করলে ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের এই ক্লাস সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের হচ্ছে ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশন, ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশনের এই চ্যাপ্টার শেষ। এবং আমাদের কিসের জন্য? এইচএসসি প্লাস অ্যাডমিশন, এইচএসসি প্লাস অ্যাডমিশন আমাদের জন্য ডান আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে যে আমাদের এইচএসসি অ্যাডমিশন ডান, এবং আমাদের হচ্ছে যে বেসিক অ্যাডভান্স যা পড়তে চাও তুমি ডান, এবং তুমি হচ্ছে এই চ্যাপ্টারে আলহামদুলিল্লাহ 0 to হিরো হয়ে গেছো। সো আমাদের রক্ত সঞ্চালন শেষ। থ্যাংক ইউ আল্লাহ, শেষ রক্ত সঞ্চালন। তাহলে আমরা কয়টা বাজে এখন? 11:09 বাজে। আমরা হচ্ছে যে শ্বাসক্রিয়া এবং শোষণ আমরা হচ্ছে 15 মিনিট পর শুরু করি, রেস্ট নিয়ে 11:30 শুরু করি। হ্যাঁ, শ্বাসক্রিয়া শোষণ 11:30 থেকে, শ্বাসক্রিয়া শোষণ 11:30 থেকে আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ তাইলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।